সেটা হচ্ছে যে শিডিউলিং কত রকম আছে, শিডিউলিং কিভাবে করা হয়, এবং সেই রিলেটেড যতগুলো অ্যাকচুয়ালি আছে টার্মস বা তোর কি বলবো মানে রিলেটেড যেসব টপিকগুলো সেগুলো একদম আমরা ডিসকাস করবো। প্রসেস শিডিউলিং, ওএসের যে মেইন টাস্ক সেটা প্রসেস শিডিউলিং করে। সবাই এসছে রে? হ্যাঁ স্যার সবাই এসছে, কিন্তু অনেকে আবার স্যার লেট হয়ে যাচ্ছে, মনে হয় নেটের কানেকশনের জন্য। কে কে? জানি স্যার, সুনীল এক্ষুনি দেখা হলো, লেফট হলো, কেন? না আবার চলে এসছে। স্যার কি সাবজেক্ট পড়াচ্ছেন স্যার? আজকে কম্পিউটার সায়েন্স। ও আচ্ছা, টপিক ইয়ে সাবজেক্ট স্যার। আমি একটা মানে রুটিন দিয়ে দিয়েছি না, অপারেটিং সিস্টেম আছে। আচ্ছা আচ্ছা চলো, আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে সিপিইউ শিডিউলিং। আচ্ছা, এখানে একটা কথা আমি বলে রাখি, অ্যাকচুয়ালি সিপিইউ শিডিউলিং আর তোর ইয়ে কি বলে আমাদের প্রসেস শিডিউলিং, দুটো কিন্তু একই কথা, ঠিক আছে? দুটোই কিন্তু একই কথা, কোনো ডিফারেন্স কিন্তু এটার মধ্যে নেই। কাকে বলে শিডিউলিং, আমরা আগের দিন কতগুলো জিনিস একটুখানি বলছিলাম, সেটাই আর একবার আমি একটু রিক্যাপচুলেট করব। সেটা হচ্ছে যে যখন কোনো প্রসেস আমাদের এক্সিকিউট করতে হয়, প্রসেস এক্সিকিউশনের সময় কতগুলো বেসিক কনসেপ্ট আমাদের মাথায় রাখতে হয়। এক নম্বর হচ্ছে আমি কি সিকোয়েন্স এক্সিকিউশন করাবো, অ্যাকচুয়ালি আমি না, মানে আমি ইন বিহাফ অফ অপারেটিং সিস্টেম আমি কথাগুলো বলছি, যে কোন সিকোয়েন্সে এক্সিকিউশন করলে আমার সব থেকে এফিশিয়েন্ট এক্সিকিউশন হবে। আমরা এফিশিয়েন্ট এক্সিকিউশন বলতে কি মিন করি, আমরা আগের দিন বলেছিলাম দুটো খুব কমন টার্ম আমরা ব্যবহার করি, একটাকে আমরা বলি হচ্ছে থ্রুপুট, আর একটাকে বলি এফিসিয়েন্সি। থ্রুপুট আমরা ইয়েতেও করে এসেছি, কি বলে কম্পিউটার আর্কিটেকচার অর্গানাইজেশনও করে এসেছি। থ্রুপুট কাকে বলে? থ্রুপুট হচ্ছে টোটাল নাম্বার অফ এক্সিকিউশন পার ইউনিট টাইম হচ্ছে থ্রুপুট। তাহলে থ্রুপুটের সঙ্গে ইয়ের কি সম্পর্ক? এফিসিয়েন্সি। নর্মালি আমরা বলি, সবসময় হবেই কথা ঠিক নয়, বাট নর্মালি দেখা গেছে যদি থ্রুপুট ইনক্রিজ করে তাহলে কিন্তু আমার এফিসিয়েন্সি ইনক্রিজ করবে। প্রথম প্রশ্ন, যে আমি কেন বলছি যে আমরা এক্সিকিউশন শিডিউল এটার থ্রুপুট কিংবা এফিসিয়েন্সি ইনক্রিজ বা ডিক্রিজ এটা করাবে? আমি ছোট্ট একটা ইয়ে করছি, মানে একটা খুব সিম্পল একটা এক্সাম্পল নিচ্ছি। আমরা প্রথম দিন বলেছিলাম যে আমরা যে প্রসেসগুলো এক্সিকিউট করাই, সেই প্রসেসগুলো বেসিক্যালি দুটো টাইপ হয়। আচ্ছা, আমি প্রসেস কাকে বলে বলে দিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই সবাইকার? কাকে বলে প্রসেস? স্যার প্রসেস মানে তো হচ্ছে একটা কি সিঙ্গেল ইনস্ট্রাকশন যেটা এক্সিকিউট করে। বেশ, যদি অ্যাজ পার ডেফিনেশন অফ ওএস যদি বলি তাহলে কি বলবো, বলো? মানে স্যার এটা হচ্ছে আর কি অপারেটিং সিস্টেম আর কি সবচেয়ে আর কি কি বলবো, মানে সবচেয়ে ছোট আর কি ইউনিট যেটা নিতে পারে টাস্কের, সেটাই হচ্ছে। তার থেকেও ছোট কিন্তু আরেকটা আছে, আমরা পরে পড়বো, সেটা হচ্ছে থ্রেড। থ্রেড কিন্তু আমরা জাভাতেও পড়বো, থ্রেড কিন্তু আমরা এতেও পড়বো। থ্রেড কিন্তু লাইট ওয়েট প্রসেসকে থ্রেড বলে। থ্রেড কিন্তু প্রসেসের থেকেও ছোট, খুব খুব মানে একটা অদ্ভুত একটা কনসেপ্ট থ্রেড। আসবো আমরা যখন বলবো তখন বলবো। প্রসেস বলেছিলাম প্রোগ্রাম ইন এক্সিকিউশন ইজ প্রসেস, মানে তুই যেটা বলছিস সেটাও আমি আবার এগ্রি করলাম, সেটা হচ্ছে যে মাইক্রো ইনস্ট্রাকশনস গুলোই বেসিক্যালি প্রসেস। ঠিক আছে, আমরা আগের দিনের কনসেপ্টকে একটু ইয়ে করব, ওখানে আমরা কতগুলো জিনিস বলেছিলাম সেটা আর একবার কয়েকটা জিনিস একটু বলে নেবো। আমরা 5টা স্টেট বলে দিয়েছিলাম, তার সঙ্গে আমরা আরেকটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে পিসিবি, প্রসেস কন্ট্রোল ব্লক। প্রসেস কন্ট্রোল ব্লকটা কি? প্রসেস কন্ট্রোল ব্লক বেসিক্যালি হচ্ছে একটা যখন কোনো প্রসেস এক্সিকিউশনে আসে সেই প্রসেসের এগেনস্টে একটা মেমোরি অ্যালটেড হয়। ক্লিয়ার? যে মেমোরিটা অ্যালটেড হয় সেইটাকে আমরা বলছি প্রসেস কন্ট্রোল ব্লক। কেন লাগে এটা? প্রসেস কন্ট্রোল ব্লক বেসিক্যালি লাগে দুটো কারণে। এক, সেটা হচ্ছে যে কোনো একটা প্রসেস
যখন চলে তখন তার থেকে ইম্পর্টেন্ট প্রসেস কিন্তু হঠাৎ চলে আসতে পারে। যদি আসে তাহলে সেই প্রসেসটাকে ফর টাইম বিং আমরা কিন্তু বা ওয়েস কিন্তু ওয়েটিং স্টেটে পাঠিয়ে দেয়, এই ওয়েটিং বলছি রেডি স্টেটে পাঠিয়ে দেয়। রেডি স্টেটে পাঠিয়ে অন্য আর একটা প্রসেসকে কিন্তু এক্সিকিউট করাতে আরম্ভ করে। প্রত্যেকের হাতের কাছে নিশ্চয়ই ওয়েসের স্টেট ডায়াগ্রামটা আছে, প্রসেস স্টেট ডায়াগ্রামগুলো নিশ্চয়ই আছে। সেখানে দেখ নিউ স্টেট থেকে রেডি স্টেটে গেছে, রেডি থেকে রানিং স্টেটে গেছে, আবার রানিং স্টেট থেকে ব্যাক করে রেডি স্টেটে এসছে, তাই তো? অঙ্কিতা হাতের কাছে খাতাটা আছে? হ্যাঁ স্যার আছে। সায়নী? শিল্পী এসছিস? দেখ আমি ইন্ডিভিজুয়াল খাতাটা চেক করবো প্রত্যেকের। শিল্পী হ্যাঁ স্যার। খাতাতে আছে সব? হ্যাঁ আগের দিন যেটা লিখিয়েছিলেন আছে। ভেরি গুড। শর্মিষ্ঠা, পৌলমী? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার খাতাটা খোলাই আছে। আচ্ছা বেশ। খাতাটা খোলা আছে। অয়ন? আচ্ছা খাতাটা একটু দেখি। রানিং স্টেট থেকে অয়ন, রানিং স্টেট থেকে আমি সরাসরি ওয়েটিং স্টেট থেকে আমি সরাসরি রানিং স্টেটে যেতে পারবো? স্যার আমি একটা জিনিস বলছিলাম স্যার, এটা আপনি একটা অপারেটিং সিস্টেম পড়াচ্ছেন তো? হ্যাঁ স্যার আপনি অপারেটিং সিস্টেমে আগের দিন স্যার যেটা পড়েছেন সেটা হচ্ছে মাইক্রো বলছি মানে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, মানে মাইক্রো প্রসেসিং অপারেটিং সিস্টেম আর নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, ডিস্ট্রিবিউটর অপারেটিং, এই পার্টগুলো তো না আমি ইয়েও পড়িয়েছি। জাস্ট মিনিট একটু হোল্ড কর তো। হ্যালো হ্যাঁ বল। এটা এটা আচ্ছা তুই এটা কাজ করছেন, আমি পড়াচ্ছি 10 টাকা ফোন করতে আমি কত করছি। আচ্ছা আমরা এখানে বলি যেটা সেটা হচ্ছে যে প্রসেসকে, এই প্রসেস বলছি আমরা আগের দিন যেটা করিয়েছিলাম সেটা হচ্ছে যে দেখ আমরা 5টা স্টেটের কথা বলেছিলাম, নিউ, রেডি, রানিং, ওয়েটিং আর টার্মিনেটিং। এটা করিয়েছিলাম তো খাতায়? না স্যার। এই না এই স্যার এগুলো তো হয়নি। অপারেটিং সিস্টেম, ফাংশন অফ দ্য ওএস, তারপরে টাইপস অফ অপারেটিং। হ্যাঁ তাহলে তো সিপিইউ শিডিউল তাহলে তো প্রসেস করাতে হবে। হ্যাঁ ভগবান ওগুলো হয়েছে। আচ্ছা আচ্ছা স্যার আজকে আমি আপনাকে দুপুরবেলা ফোন করে তাই বললাম স্যার, আজকে বললেন প্রসেসটাই স্টার্ট করবেন। ও আমি ভাবছি কি বলতে প্রসেস শিডিউলিং স্টার্ট করবো তো তেরি। আচ্ছা ঠিক আছে চলো আমি এগোবো আজকে, কিন্তু আমি ঠিক করেছি যখন প্রসেস শিডিউলিং অবধি যাবো আমি কিন্তু প্রসেস শিডিউলিং অবধি এগোবোই। আচ্ছা আমরা প্রথম বলি প্রসেস কাকে বলে। ঠিক আছে, প্রসেস হচ্ছে যে প্রোগ্রাম ইন এক্সিকিউশন, দূর বাবা, program in execution is process. Yeah, process হচ্ছে program in execution হচ্ছে process. Okay, process কখন হয় কিভাবে হয় যদি আমরা একটুখানি বলি বা রাদার আমি যদি ডিফাইন করি তাহলে আমরা একটু এরকম ভাবে ডিফাইন করতে পারি যে আমরা একটা যখন প্রোগ্রামকে এক্সিকিউট করাতে যাচ্ছি, যে মুহূর্তে প্রোগ্রামটা র্যামে লোড হচ্ছে সেই মুহূর্তে আমরা বলি যে একটা নতুন প্রসেস স্টার্ট হলো। ক্লিয়ার? এবং যে মুহূর্তে নতুন প্রসেস স্টার্ট হবে সেই মুহূর্তেই কিন্তু প্রসেসের ইনফরমেশন একটা ছোট্ট মেমোরির মধ্যে স্টোর থাকবে। যে মেমোরির মধ্যে সেই প্রসেসের ইনফরমেশন স্টোর থাকবে তাকে আমরা বলি প্রসেস কন্ট্রোল ব্লক, পিসিবি, প্রসেস কন্ট্রোল ব্লক। বেশ, আমরা প্রথম বলি প্রসেস লাইফ সাইকেলে বা প্রসেস সাইকেলে আমাদের 5টা স্টেট আমরা ডিফাইন করি। এখানেও কিন্তু একটা প্রবলেম প্রত্যেকের হতে পারে। আমরা যে বইটাকে ওএস এর একটা বাইবেল বলে ধরে নেই আমরা, সেটা হচ্ছে গ্যালভিন। ক্লিয়ার? গ্যালভিনে যদিও 6টা স্টেট বলা আছে বা 5টা স্টেটের একটা আলাদাভাবে একটা কানেক্টিভিটি বলে দেওয়া আছে, আমি সেটাও বলছি। নর্মাল বইতে আমরা যেটা দেখি সেটাও বলছি। আমরা
প্রথম যেটা বলি সেটা হচ্ছে আমরা 5টা স্টেটকে ডিফাইন করি ইয়ের ক্ষেত্রে, প্রসেস লাইফ সাইকেলে। প্রথম স্টেটটাকে আমরা বলছি, হ্যাঁ বলো। বলছিলাম স্যার প্রসেস কি, এটা আরেকবার স্যার আপনি একটু বলুন। প্রসেস হচ্ছে প্রোগ্রাম ইন এক্সিকিউশন প্রসেস, এটা ক্লাসিক্যাল ডেফিনেশন। কিন্তু প্রোগ্রাম ইন এক্সিকিউশন, আমাদের তো প্রোগ্রাম বলতে আমরা বুঝি 100 লাইনের একটা লেখা লিখলাম, সেটা এবার এক্সিকিউশন করতে দিলাম, তাহলে এ কি সম্ভব? এটা কি প্রসেস? না, এটা প্রসেস নয়। অ্যাকচুয়ালি আমরা যখন ধর আমি বললাম যে আমি লিখছি প্রিন্টএফ, এই যে প্রিন্টএফ স্টেটমেন্টটা আমি লিখলাম বলে একটা এক্স এর ভ্যালু যে প্রিন্ট করলাম, খুব আশ্চর্য লাগবে, এই প্রিন্টএফ স্টেটমেন্টটা এক্সিকিউট করতে গেলে অন্তত পক্ষে 5 থেকে 6খানা মাইক্রো ইনস্ট্রাকশন এক্সিকিউট করে শুধুমাত্র প্রিন্টএফ স্টেটমেন্টের এগেনস্টে। কি, ধর আমি একটা ভেরিয়েবল এক্স কে প্রিন্ট করতে চাইছি, যখন এক্সিকিউশনে যাবে তখন প্রিন্টএফ স্টেটমেন্টটা এটা ডিফাইন করে যে একটা কোনো ভ্যালু সেটা কি স্ট্যান্ডার্ড আউটপুট ডিভাইসে প্রিন্ট হবে। কিন্তু ভ্যালুটা পাবে কোত্থেকে? তার মানে একটা ডেটাকে ফেচ করার প্রশ্ন থাকে। ফেচটা হবে কি করে? ফেচটা হবে মেমোরি থেকে। এবার সেই মেমোরির অ্যাড্রেস কে প্রোভাইড করবে? সিপিইউ প্রোভাইড করবে। এই যে বিভিন্ন ছোট ছোট পার্টগুলো হচ্ছে, এই পুরো পার্টটার একটা ইন্টিগ্রেশন হচ্ছে প্রিন্টএফ স্টেটমেন্টটা। অর্থাৎ আমি যদি সিম্পল আমার নামটা আমি সিতে প্রিন্ট করি, কখনোই আমরা ভাববো না যে এক্ষেত্রে একটাই মাত্র প্রসেস এক্সিকিউট করলো, একদমই নয়। আমরা আপাত দৃষ্টিতে দেখলে বলবো যে হয়তো একটা ইনস্ট্রাকশন এক্সিকিউটেড হলো, ঠিক কথা, কিন্তু যদি মাইক্রো ইনস্ট্রাকশন কনসেপ্টে যাই, এখানে কিন্তু অনেকগুলো ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়, অনেকগুলো ইনস্ট্রাকশন এক্সিকিউটেড হবে, ঠিক আছে? তাহলে সেইটা হচ্ছে বেসিক্যালি আমাদের প্রসেস। তাহলে খুব ছোট্ট মাইক্রো ইনস্ট্রাকশন গুলোকে আমরা অ্যাজ এ হোল বলি প্রসেস। এবং যখন এক্সিকিউট করে, যখন প্রসেসগুলো এক্সিকিউট করে, তখন কিন্তু অনেকগুলো প্রসেস এক্সিকিউশনের ফলে কিন্তু আমরা একটা ছোট্ট পুরো ইনস্ট্রাকশন এক্সিকিউশন দেখতে পাই। যখন আমি একটা প্রোগ্রামকে লোড করলাম, যখন লোড করা মানে আমরা এটুকু বুঝে গেছি কম্পাইলার ডিজাইনিং এ, যে একটা পুরো সোর্স কোডকে যখন এক্সিকিউশনে পাঠানো হয়, সোর্স কোডটা প্রথম কিন্তু কি হয় না, একটা এক্সিকিউটেবল কোডে কনভার্ট হয়, তাই তো? বিভিন্ন স্টেপগুলো পার করে আমরা এক্সিকিউটেবল স্টেটে আমরা কনভার্ট করি প্রোগ্রামটাকে। আমি ছোট্ট করে একটুখানি জিজ্ঞেস করছি যে যখন কম্পাইলেশন হয় তখন কি কি স্টেট বা স্টেপ আমরা পার করি? শর্মিষ্ঠা, আমরা যখন কম্পাইল করি একটা প্রোগ্রামকে কি কি স্টেটকে পার করি? প্রথম স্টেটটার নামটা কি? স্টেপস অফ কম্পাইলেশন। শর্মিষ্ঠা, পৌলমী, হ্যাঁ স্যার, কি বলেন আরেকবার একটু বলুন। বললাম স্টেপস অফ কম্পাইলেশন, কি কি স্টেপ পার করে? প্রথমে তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে বল। প্রসেসর কনভার্ট পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হবে, এটা তারপরে অ্যাসেম্বল লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়। কি করে এটা? এটা কম্পাইলার করে। তারপরে কি হয়? তারপরে রিলোকেবল মেশিন কোডে কনভার্ট হয়। ভেরি গুড। তারপরে অ্যাবসলিউট মেশিন কোডে কনভার্ট করে। বেশ। আর যদি আমি শুধু কম্পাইলেশন স্টেপস গুলো বলি, শুধু কম্পাইলেশন, তোকে বলতে হবে না জিৎ, শুধু কম্পাইলেশন স্টেপ গুলো কি? প্রথম স্টেপটা কি? কম্পাইলেশনের ফার্স্ট স্টেপটা কি? কম্পাইলেশনের ফার্স্ট স্টেপ হচ্ছে যে প্রোগ্রামগুলো থাকবে সেগুলোকে আগে এক্সিকিউট করার। প্রোগ্রামগুলো যদি এক্সিকিউট হয়ে যায় তাহলে আর কম্পাইলেশনের দরকারটা কি আছে? তাহলে তো প্রথমেই এক্সিকিউট করে ফেলবে। না মানে কম্পাইলেশনে ওটাই দেখা হয়, মানে পুরো একদম অ্যাজ এ হোল দেখা হয় যে ওর মানে প্রোগ্রামে কোথাও এরর টেরর আছে কিনা। না, যদি ওটা তোকে জিজ্ঞেস করছি না, কারণ তোদের সিলেবাসটা দেখলাম কম্পাইলার ডিজাইনিং নেই। না, আমাদের নেই স্যার। হ্যাঁ, সেটাই একটু তুই পরে একটু আমাকে দেখেছেন সিলেবাস? পুরোটা দেখেছি। তুই একবার রাত্রিতে আমাকে ফোন করবি, দরকার আছে তোর সিলেবাসটা নিয়ে, আমার একটু ইয়ে আছে। জানি তোকে জিজ্ঞেস করছি না কারণ তোর সত্যি এটা নেই। আচ্ছা, অঙ্কিতা না, আগে ইয়ে বল,
সায়নীর আর মাইক অন হবে না আমার মনে হচ্ছে আজকে। সায়নী, স্যার হ্যালো ইয়েস, হ্যাঁ শর্মিষ্ঠা বল। স্যার বলছি আপনি কি ফেসগুলোর কথা বলছেন? একদম। আচ্ছা, ফার্স্ট পেজটা কি? ফার্স্ট পেজটা তো মানে লেক্সিক্যাল অ্যানালাইসিস। গুড, লেক্সিক্যাল অ্যানালিসিস। আচ্ছা সায়নী, সেকেন্ড পেজটা কি? সায়নী, সৌমদীপ, সেকেন্ড পেজটা কি রে? সেকেন্ড ফেজ অফ কম্পাইলেশনটা কি? স্যার বলছি স্যার। স্যার ঠিক মনে পড়ছে না স্যার। খাতাটা কোথায়? স্যার সিনট্যাক্স অ্যানালাইসিস। সিনট্যাক্স অ্যানালিসিস। ওকে, তারপরের স্টেপটা? তারপরে সিম্যান্টিক অ্যানালাইসিস। সিম্যান্টিক অ্যানালিসিস। ওকে, ভেরি গুড। তারপরে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন। তারপরে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন। যাক গে, আমরা অতটা যাবো না। আমি কেন এটা জিজ্ঞেস করলাম, কারণ এগুলো প্রত্যেককে রিলেট করে, ওই জন্য জিজ্ঞেস করলাম। বেশ, আমরা বললাম যে যখন প্রথম এক্সিকিউট করবে তখন যেটা করবে সেটা হচ্ছে প্রথম কোডটা কনভার্ট হলো। আমি অ্যাকচুয়ালি যেটা ধরে নিলাম যে যখন আমার পুরো প্রোগ্রামটা কম্পাইলেশন কমপ্লিট হলো তখন এটা এক্সিকিউটেবল কোড কনভার্ট হয়। এক্সিকিউটেবল কোডটা যখন এক্সিকিউশনে যায় তখন এটা মাইক্রো ইনস্ট্রাকশনের অনেকগুলো সমষ্টি হিসাবে আমরা ধরে নিই এবং সেভাবে এক্সিকিউশন হয়। যখনই পুরো জিনিসটা এক্সিকিউটেবল কোডটা যখন র্যামে লোড হলো সেই মুহূর্ত থেকে ঠিক করে নেওয়া হয় যে কতগুলো প্রসেস রান করবে এবং প্রত্যেকটা প্রসেসের জন্য একটা করে পিসিবি ঠিক করা হলো এবং সেই অবস্থাটাকে আমরা বলি নিউ স্টেট। তার মানে প্রসেসগুলো যখন সবেমাত্র ইয়েতে লোড হলো র্যামে, সেই অবস্থাটাকেই আমরা বলছি নিউ স্টেট। নিউ স্টেট থেকে এটা যাবে রেডি স্টেট। কখন যাবে? নিউ স্টেট থেকে রেডি স্টেট যাবে যখন এটাকে আমরা বলি অ্যাডমিট করা হচ্ছে। অ্যাডমিটেড কথাটার মানে হচ্ছে যে এখানে যখন এটা যদি কোনো যেমন আমরা বলি, একটা ছোট্ট উদাহরণ বলি, যে দেখবি কোনো একটা ডাক্তার যখন অপারেট করে কোনো পেশেন্টকে বেড থেকে সোজাসুজি কিন্তু অপারেশন থিয়েটারে তুলে দেওয়া হয় না, কোনোদিন হয় না। প্রথম পেশেন্টকে নিয়ে আসা হয় একটা ওয়েটিং রুমে। ওয়েটিং রুমটা মানে দেখবি ওটির সঙ্গে লাগোয়া একটা রুম থাকে, সেটা হচ্ছে ওয়েটিং রুম। সেখানে পেশেন্টের লাস্ট টাইম সমস্ত চেকিং গুলো হয়, ব্লাড প্রেশার থেকে শুরু করে তোর কি বলে তোর হার্টবিট, সমস্ত কিছু চেক করা হলো। চেক করা হওয়ার পর তারপর সিস্টেমটার সঙ্গে কিছুক্ষণ টাইম দেওয়া হয় কোপ আপ করার, তারপরে তাকে কিন্তু ইয়েতে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ যখন আমি যদি প্রসেসগুলোকে এরকম ভাবে ভাবি যে প্রসেসগুলো যখন ওটিতে ঢুকছে মানে প্রসেসরে ঢুকছে, তার আগে কিন্তু একটা জায়গায় রেডি করে রাখা হলো যে তারা রেডি যে কোনো মোমেন্টে অপারেশনে ঢোকার জন্য। সেই স্টেটটাকে আমরা বলছি রেডি স্টেট। তাহলে রেডি স্টেটে আনার সময় এখানেও কিন্তু একটা শিডিউলিং করা হয়, বাট আমরা এটাকে শিডিউলিং বলে বলি না, আমরা এটাকে বলি অ্যাডমিটেড। ক্লিয়ার? ইজ অ্যাডমিটেড দিয়ে এরা এলো রেডি স্টেটে। রেডি স্টেট থেকে তারপরে কি হবে, যখন এটা এক্সিকিউশনে যাবে সেটাকে আমরা বলছি দিস ইজ দ্য রানিং স্টেট। ক্লিয়ার? ইট ইজ দ্য রানিং স্টেট। রানিং স্টেট মানে হচ্ছে যখন এটা এখান থেকে প্রসেসগুলোকে পাঠানো হলো সিপিইউতে। এই যে পাঠানো হবে এদের কিন্তু একটা নির্দিষ্ট কি বলে মানে সিকোয়েন্সে কিন্তু পাঠানো হবে। যে সিকোয়েন্সে পাঠানো হবে সেই সিকোয়েন্সটা ঠিক করা কিন্তু ওএস এর একটা খুব ভাইটাল কাজ। কেন সেটা আমি পরে আসছি। এই সিকোয়েন্স ঠিক করাটাকে আমরা বলি শিডিউলিং। ক্লিয়ার? এই সিকোয়েন্স ঠিক করাটাকে আমরা বলছি শিডিউলিং করা হলো। এইবারে কি হলো, শিডিউলিং এর পরে যদি পুরোটা দেখা যায় যে না আমার কমপ্লিট হয়ে গেল, মানে পুরো কাজটা শেষ হয়ে গেল, তাহলে প্রসেসটাকে এক্সিট করে দেওয়া হবে। যখন এক্সিট শিডিউলিংটা কি বেসিসে হয় স্যার? শিডিউলিংটা অনেকগুলো ফ্যাক্টরকে মাথায় রেখে তবে শিডিউলিং করা হয়। প্রথম যে ফ্যাক্টরটাকে মাথায় রাখা হয় সেটা হচ্ছে কতক্ষণ সময় নেবে এক্সিকিউশনের জন্য, বা আদৌ কি এরা সিপিইউতে এক্সিকিউট হবে। এই দুটো ফ্যাক্টরকে মাথায় রাখা হয়। ঠিক আছে? অবশ্যই আর একটা প্রাইম ফ্যাক্টর হচ্ছে প্রায়োরিটি।
ক্লিয়ার? এখানে কিন্তু প্রত্যেকটা প্রসেসের প্রায়োরিটি আছে, আমরা আস্তে আস্তে এগুলো দেখবো। আমরা বেসিক্যালি ইন্টারঅ্যাক্টিভ প্রসেস, সিস্টেম প্রসেস, এরকম ভাবে বেশ কিছু প্রসেস আমরা দেখবো যেগুলো অ্যাকচুয়ালি প্রায়োরিটিকে ডিফাইন করে। তাহলে এখান থেকে এটা কি হয়, এটা টার্মিনেট করে, এক্সিট হয়ে গেলে টার্মিনেট স্টেটে চলে যাবে, ঠিক আছে? টার্মিনেট স্টেট মানে এক্সিকিউশন কমপ্লিট দিয়ে এরা এক্সিট হয়ে গেল, কিন্তু এটা স্টেট ফরওয়ার্ড হয়ে সবসময় এরকম হবে এরকম কোনো কথা নেই। অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যে ধর একটা প্রসেস এক্সিকিউশন চলছে, ইন দি মিন টাইম আর একটা প্রসেস এসে গেছে যে প্রসেসটা কিন্তু এই প্রসেসের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি এরকম কোনো সিচুয়েশন তৈরি হয় যে এমন একটা প্রসেস এসছে যেটা এক্সিস্টিং যে প্রসেসটা রান করছে তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে কিন্তু এরা কি করে, এরা কিন্তু ওই প্রসেসটাকে ছেড়ে দিয়ে অন্য প্রসেসকে ধরে। এই ঘটনাটাকে আমরা বলি কনটেক্সট সুইচিং। আমরা আগের দিন একটুখানি বলেছিলাম, আবার ছোট্ট করে বলছি। ধর আমি বলছি যে আমার একটা প্রসেস চলছে, দিস ইজ প্রসেস 1। এই অবস্থায় চলতে চলতে দেখা গেল যে আর একটা প্রসেসের রিকোয়েস্ট এসছে, দ্যাট ইজ প্রসেস 2। প্রসেস 2 এখান থেকে রিকোয়েস্ট করছিল, করতে করতে দেখা গেল যে প্রসেস 2 প্রসেস 1 এর থেকে বেশি ইম্পর্টেন্ট। তখন প্রসেস 1 কে বন্ধ রেখে এখানে কিন্তু প্রসেস 2 কে কিন্তু এক্সিকিউশন স্টার্ট করিয়ে দেওয়া হবে। ক্লিয়ার? এবার প্রসেস 2 এক্সিকিউশন শেষ হওয়ার পরে তখন কি হবে, আবার কিন্তু প্রসেস 1 এখান থেকে আবার স্টার্ট হবে এক্সিকিউশন, আবার এখান থেকে এটা প্রসেস 1 এক্সিকিউট করবে। হ্যাঁ বলো। বলছিলাম স্যার, এটা এই যে প্রসেস 1টা স্টপ রেখে যে প্রসেস 2টা আবার যে মানে চলে এলো, এই প্রসেসটা করেছে কোন বেসিসের উপর ভিত্তি করে করা হচ্ছে, মানে শিডিউলিং এর উপর? প্রায়োরিটির উপর বেস করে। বলে দিলাম যে একটু আগে যে যদি এর থেকে বেশি ইম্পর্টেন্ট প্রসেস আছে, এখন প্রশ্ন যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে আমি কি বেসিসে বুঝবো যে এটা প্রায়োরিটি বেশি বা প্রায়োরিটি কম। এইখানে এই প্রশ্নটার উত্তরে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা এটা বুঝতে পারবো না, বাট আমরা পরে দেখবো। আমাদের 3 রকমের প্রসেস আমরা বলি, 3 রকম না 4 রকম প্রসেসের কথা আমরা বলি। এইগুলোর মধ্যে একটা আছে সিস্টেম প্রসেস, একটাকে বলি আমরা ইন্টারঅ্যাক্টিভ বা ইউটিলিটি প্রসেস, একটাকে বলি আমরা কি বলে তোর অ্যাপ্লিকেশন প্রসেস। তো মেনলি আমরা এই তিনটেকে খুব ভাবে ইউজ করি যে এই যে প্রসেসগুলোর কথা আমরা বলছি, মানে সিস্টেম প্রসেস, ইন্টারঅ্যাক্টিভ প্রসেস, ব্যাচ সিস্টেম প্রসেস অনেক সময় বলি, ইটস এ অপশনাল। আর লাস্ট হচ্ছে এন্ড ইউজার প্রসেস। এন্ড ইউজার প্রসেস মানে অ্যাপ্লিকেশন প্রসেস। তাহলে কি কি বললাম? প্রথম বললাম সিস্টেম প্রসেস, তারপরে ইন্টারঅ্যাক্টিভ প্রসেস, তারপরে ব্যাচ। ইন্টারঅ্যাক্টিভ প্রসেস মানে বেসিক্যালি ইউটিলিটি যেগুলো, ঠিক আছে? এইবারে একটা জিনিস খেয়াল করে দেখ, ধর একটা সিস্টেম প্রসেস কোনো কারণে আটকে গেছে, ঠিক আছে? যদি সিস্টেম প্রসেস আটকে যায় তাহলে সব থেকে বড় সমস্যা যেটা হবে, পুরো প্রসেস কিন্তু দাঁড়িয়ে যাবে। 1 মিনিট একটু কথা। হ্যাঁ কি বল? হ্যাঁ আচ্ছা, তাহলে যখন এরকম একটা হলো তাহলে কি হলো, অ্যাকর্ডিং টু প্রায়োরিটি হয়তো এরকম ভাবে একটা ইম্পর্টেন্ট প্রসেস এসে গেল। যদি এইরকম একটা সিচুয়েশন আসে তাহলে ওই প্রসেসটাকে থামিয়ে দিয়ে এই প্রসেসটা স্টার্ট হবে। এইটাকে আমরা বলছি কনটেক্সট সুইচিং। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ধর আমাদের সায়নী করেছে কি, আগের দিন কলেজ না গিয়ে বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে গেছে। এবার 2-3 বন্ধু মিলে সিনেমা গেছে, পরের দিন সকালবেলা বাবার সঙ্গে কথা বলছে, ইন দি মিন টাইম সেই বন্ধু বা সেই বন্ধুরা যাদের সঙ্গে একসঙ্গে সিনেমা গেছিল তারা সবাই চলে আসছে। এইবার ও তখন কি করবে, ও কিন্তু সঙ্গে সঙ্গে বাবার সঙ্গে কথাটাকে টেম্পোরারিলি বন্ধ রেখে আগে কিন্তু বন্ধুদের সঙ্গে কথা বলে তাদের আগে বাড়ি থেকে বার করবে,
পরে এসে তারপর বাবার সঙ্গে আবার কথা বলবে। কেন? না, সেই মুহূর্তে যদি আগের কথাটা বেরিয়ে যায় তাহলে কিন্তু বিপদ হতে পারে। সো দ্য প্রায়োরিটি অফ দ্য সেকেন্ড প্রসেস ইজ মোর দ্যান দ্য ফার্স্ট প্রসেস। তার মানে ওদের সঙ্গে কথা বলাটা বাবার সঙ্গে কথা বলার থেকে ইম্পর্টেন্ট সেই মুহূর্তে হয়ে গেল। তাহলে এইরকম যদি একটা সিচুয়েশন হয় তাহলে ও হাফ কথা বলে যে ফিরে চলে এলো বন্ধুদের সঙ্গে কথা বলতে, তার মানে বন্ধুদের সঙ্গে সেই মুহূর্তে কথা বলাটা প্রায় সেটা কমপ্লিট করে আবার গিয়ে যে বাকি কথা সেটা কখনো ফিরে গিয়ে আবার প্রথম থেকে শুরু করবে না, বাকি কথাটা স্টার্ট করবে আবার। তাহলে এই যে একটা চেঞ্জেস এলো, এখানে প্রসেস 1 চলছিল, ইন দি মিন টাইম প্রসেস 2 এলো। প্রসেস 2টা কিন্তু এটার থেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে এটাকে টেম্পোরারিলি বন্ধ রেখে আবার প্রসেস 2 স্টার্ট হলো। তারপর এখানে কমপ্লিট হওয়ার পর আবার রিমেনিং পার্ট অফ দ্য প্রসেস 1 এক্সিকিউট করলো। তাহলে এই যে চেঞ্জেসটা হচ্ছে প্রসেস 1 টু প্রসেস 2 অ্যান্ড প্রসেস 2 টু প্রসেস 1, এইটাকে আমরা বলছি কনটেক্সট সুইচিং। আর এইটুকু সময়ের মধ্যে এখানে কিন্তু প্রসেস 1, এটা হচ্ছে প্রসেস 1 এর জন্য এটা হচ্ছে আইডল স্টেট। ক্লিয়ার? আর যদি আমরা এইটুকুকে ভাবি বা এটুকুকে ভাবি তাহলে এটা প্রসেস 2 এর জন্য আইডল স্টেট হতে পারে। তাহলে এইটাকে আমরা বলছি দিস ইজ কনটেক্সট সুইচিং। কনটেক্সট সুইচিং। স্যার এই পুরো প্রসেসটার নাম কনটেক্সট সুইচিং তো? পুরো প্রসেসটার নাম কনটেক্সট সুইচিং। দরজাটা বন্ধ। পুরো প্রসেসটার নাম হচ্ছে কনটেক্সট সুইচিং। ক্লিয়ার? মানে এই একটা থেকে, হ্যাঁ বলো। স্যার বলছি আমরা এই যে প্রসেস গুলোকে এক্সিকিউশনটা বলছেন, এটা আমরা কোন মোডে এক্সিকিউশন করছি, ইউজার মোড না কার্নেল মোড? আচ্ছা, এগুলো অ্যাকচুয়ালি প্রসেস এক্সিকিউশন আমরা যদি ধরি, আমি এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট পরিমাণে কনফিউশন সবাইকার মধ্যে থাকবে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে ইউজার মোড আর একটা হচ্ছে কার্নেল মোড। আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমি এই দুটো মোড বলতে কি বুঝি? হোয়াট ইজ ইউজার মোড অ্যান্ড হোয়াট ইজ কার্নেল মোড? আমি যদি এরকম ভাবে প্রশ্নটা ঘুরিয়ে বলি যে তাহলে এই দুটোর পার্থক্য কি বা আমরা কি বুঝতে পারি এটা থেকে, আমাকে একটুখানি আগে ডিফাইন কর, তারপর আমি বলছি এটা কি মোডে এক্সিকিউট হচ্ছে। ইউজার মোড মানে স্যার ইউজারের স্পেসে যেগুলো আমার যে প্রসেসগুলো এক্সিকিউট হবে সেগুলো হচ্ছে ইউজার। যেমন উদাহরণ বল। যেমন স্যার আমরা আর কি যে কোনো আমরা যখন অ্যাপ ইউজ করি স্যার, সেটা তো মানে অ্যাপ্লিকেশন বেসড কোনো কিছু হলে সেটা তো আমাদের ইউজার মোডে এক্সিকিউট করবে। আর স্যার যদি আমার কোনো কিছু যদি আমার কি আর কি কোনো কিছু যদি আমার কার্নেলের মধ্যে এক্সিকিউট হয় সিস্টেম কল করে, তাহলে সেটা কার্নেল মোড বলে। যেমন হচ্ছে আমার কি কম্পিউটারে আমরা যে এটা পুরো ম্যানেজ হয়, মানে কম্পিউটারের প্রোটেকশন বলুন বা কম্পিউটার পুরো যে কি ডেটা ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, এগুলো তো সমস্ত কিছু কার্নেলের মধ্যেই হয়। বেশ, এইবার আমার একটা উত্তর দেয়। প্রথম যেটা সেটা হচ্ছে যে কোনো একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যখন রান করে, যদি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম নিজেই রান করতে পারে তাহলে আমার ওএস কোন কি জন্য কাজে লাগবে? স্যার ওএসটা একটা প্ল্যাটফর্ম স্যার, যেটার উপর আমার আর কি অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো রান করছে। প্ল্যাটফর্মটার মানেটা কি? মানে স্যার সেটা হয়তো কোনো একটা ব্যাকএন্ড। আমি একটা ছোট্ট উদাহরণ বলি। তুই ধর একটা এনেছিস, কি বলে তোর ডিভিডি রাইটার, খুব আধুনিক একটা ডিভিডি রাইটার তুই মেশিনে অ্যাটাচ করেছিস এক্সটার্নাল। এইবারে তুই একটা দেখলি ওখানে ক্লিক করলি, করে তোকে দেখাচ্ছে ওপেন, রিড, ফিরে হিজিবিজি নানা রকম থাকে। তার মধ্যে ইজেক্ট বলে একটা ফাংশন লেখা থাকে বা ইজেক্ট বলে একটা প্রোগ্রাম থাকে। তুই যে ইজেক্টে ক্লিক করবি দেখবি তোর ডিভিডি ট্রেটা খুলে আসছে। ঠিক আছে? তাহলে এই যে খুলে আসছে এই ইজেক্ট কমান্ডটা নিয়ে আমি ছোট্ট করে বলি, এটা যখন এক্সিকিউট করবে, whether it is application program or system program or kernel program, whatever, জানি না স্যার। আচ্ছা বলি, বেসিক্যালি যখন কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম রান করে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সাধ্য নেই উইদাউট ওএস ও রান করতে পারে। তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি ওএস, এই যে আমরা বলি না প্ল্যাটফর্ম, হোয়াট ইজ দ্য মিনিং অফ প্ল্যাটফর্ম? প্ল্যাটফর্ম মানেটা কি? প্ল্যাটফর্ম তুই সিম্পল, আমরা যে নর্মাল আমাদের প্ল্যাটফর্ম বলতে যেটা আমরা মিন করি সেটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে ট্রেনটা এসে থামলো, সেখানে প্রচুর ফুচকার দোকান, এটা ওটা সেটা চপের দোকান, এইটা হচ্ছে প্ল্যাটফর্ম। কিন্তু আমরা কিন্তু এক্স্যাক্টলি এটাই কিন্তু সফটওয়্যারের ক্ষেত্রেই ভাবি। প্ল্যাটফর্ম মানে হচ্ছে যেটার উপর বেস করে একটা স্টেট স্টার্ট হয় বা একটা স্টেট শেষ হয়। আমি এতও যাচ্ছি না। প্ল্যাটফর্ম মানে আমি যে অ্যাপ্লিকেশনটা চালাচ্ছি সেই অ্যাপ্লিকেশনটা তখনই সাকসেসফুল হবে যখন অ্যাপ্লিকেশনটা হার্ডওয়্যারটাকে অ্যাক্সেস করতে পারবে। কারণ উইদাউট হার্ডওয়্যার কোনো সফটওয়্যারের কোনো মিনিংই নেই। তাহলে আমি যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামটা রান করাতে চাইছি, সাপোজ আমি একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, যেমন আমি চিঠি লিখবো কিংবা গান শুনবো, এখন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম রান করবে।
এটা ওএস ছাড়া কেন সম্ভব না? তার কারণ হচ্ছে আলটিমেটলি আমি যখন হার্ডওয়্যারটাকে অ্যাক্সেস করব, সেক্ষেত্রে আমার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বাইরে যা ইচ্ছা রান করতে পারে, বাট আলটিমেটলি অর দ্য এন্ড অফ দ্য ডে ওই প্রোগ্রামটা কিন্তু একদম ওএস রিলেটেড প্রোগ্রামগুলো এক্সিকিউট না করে ওই হার্ডওয়্যারটাকে কিন্তু কোনোভাবে অ্যাক্সেস করতে পারবে না। তাহলে হার্ডওয়্যারটাকে অ্যাক্সেস করতে গেলে আলটিমেটলি তাকে কিন্তু ওএস এর উপর ডিপেন্ড করতে হবে। যখনই সে ওএস এর উপর ডিপেন্ড করছে, তার মানেই কিন্তু কিছু কার্নেল লেভেলে প্রোগ্রাম কিন্তু এক্সিকিউট করে যাচ্ছে। সুতরাং শুধুমাত্র কার্নেল হতে পারে অথবা অ্যাপ্লিকেশন প্লাস কার্নেল হতে পারে, কিন্তু কখনো এটা সম্ভব নয় কেবলমাত্র অ্যাপ্লিকেশন প্রোগ্রাম রান করে উইদাউট কার্নেল এটা কিন্তু রান করে যাচ্ছে। এটা কখনো সম্ভব না, কারণ হার্ডওয়্যারকে অ্যাক্সেস করতে গেলে তাকে ইয়ের সাহায্য নিতেই হবে। কারণ কেন নিতে হবে এবার বলে দিই। ধর আমি প্রোগ্রাম একটা করব, আমি ধর একটা গান শুনতে চাইছি, ইটস অ্যান অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। আমি চিঠি লিখতে চাইছি, ইটস অ্যান অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। আলটিমেটলি যখন এই চিঠি লেখা বা গান শোনাটা করতে চাইছি, তখন যে হার্ডওয়্যারটাকে আমি অ্যাক্সেস করছি তাকে একটা বিশেষ ইনস্ট্রাকশন দিলে তবে সে রান করে। সেই ইনস্ট্রাকশনটা অ্যাপ্লিকেশন প্রোগ্রামের পক্ষে দেওয়া সম্ভব নয়। সে কি করবে? সে কিন্তু ওই ওএস কে দেবে। কেন না, কতগুলো মাইক্রো ইনস্ট্রাকশন, অ্যাকচুয়ালি এটাকে ইনস্ট্রাকশন সেট বলি। ইনস্ট্রাকশন সেটগুলো একমাত্র অপারেটিং সিস্টেম চিনতে পারে, অন্য কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম চিনতে পারবে না। যদি পারতো তাহলে কিন্তু ওএস ছাড়াই কিন্তু সেই অ্যাপ্লিকেশন প্রোগ্রামটা রান করে যেত, কিন্তু সেটা কখনো সম্ভব নয়, চিনতেই পারবে না। এবার যখনই ইনস্ট্রাকশন সেট এক্সিকিউট করানোর প্রশ্ন আসবে, তখনই কিন্তু কার্নেল এক্সিকিউশন মিন করে যাবে। তাহলে একটা প্রশ্ন ওঠে, তাহলে আমরা সেল আর কার্নেল দুটোকে ভাগ করি কেন? অ্যাকচুয়ালি সেল আর কার্নেল দুটোকে ভাগ করি এই কারণে, কার্নেল লেভেলে যে প্রোগ্রামগুলো এক্সিকিউট করে সেটা ইউজার কোনোভাবে তাতে হাত দিতে পারে না, কিন্তু সেল লেভেলে যে প্রোগ্রামগুলো করে সেটা কিন্তু ইউজার নিজের মতন করে করতে পারে। দ্যাট মিনস সেল প্রোগ্রামিং ডিপেন্ড অন দ্য কার্নেল, বাট কার্নেল প্রোগ্রামিং ইন্ডিপেন্ডেন্ট, কারুর ওপর ডিপেন্ড করে না, এইটুকু পার্থক্য। বাট এমন কোনো সিস্টেম নেই, এমন কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম নেই which can run without the kernel program, কখনো সম্ভব নয়। ঠিক আছে, এই জন্য এই যে টার্মটা আমরা বলি না, এই টার্মটা আমরা কি জন্য বলি সেটা বলে দিই। এটা কিন্তু একটা খুব বেসিক ভুল ধারণা আমাদের মধ্যে গ্রো করতে আরম্ভ করে। এখানে যেটা আমরা বলি সেটা হচ্ছে যে আমরা মিন করছি যে এটা কি এক্সক্লুসিভ কার্নেল প্রোগ্রাম। যদি এটা এক্সক্লুসিভ কার্নেল প্রোগ্রাম হয়, অবশ্যই ইউজারের কোনো হাত নেই এটার এক্সিকিউশনে, কারণ এটা কমপ্লিটলি কমপ্লিট স্ট্রাকচার অফ দ্য অপারেটিং সিস্টেম অ্যাট দ্য সেম টাইম কম্পিউটার আর্কিটেকচার, দুটো মিলে কিন্তু এটা রান করে বা রান করানো হয়। এখানে ইউজার কোনোভাবে ইনভলভ নয়। আর একটা যেটা হয় সেটা হচ্ছে some application program, it may be cell program, it may be some other application program, এরা যখন রান করে এরা অবশ্যই কিন্তু কার্নেল রিলেটেড প্রোগ্রামের উপর বেস করেই রান করবে। তার মানে আগে প্রথমে এরা নিজের মতন করে রান করলো, করার পর একটা ইনস্ট্রাকশন জেনারেট করলো, ইনস্ট্রাকশনটা যেটা জেনারেট করলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজই জেনারেট করে। এইবার সেইটা কিন্তু ওএস তার নিজের মতন করে হার্ডওয়্যারকে ইনস্ট্রাকশন প্রোভাইড করে, তার মানে কার্নেল প্রোগ্রামটা এট দ্য সেম টাইম রান করেই গেল। এই জন্য এখানে কিন্তু এই কনফিউশনটা কখনো রাখবি না। আমি এখানে যেগুলো বলছি এগুলো সবটাই কিন্তু একেবারে ইনারমোস্ট পার্টে, তার মানে কার্নেল লেভেলে যখন না এক্সিকিউশনের কথা বলছি তখন কিন্তু অ্যাপ্লিকেশন লেভেলে করলেও এটা হবে, কার্নেল লেভেলে করলেও এটা হবে, যেখানটায় ইউজারের কোনো হাত নেই। আমি হাজার চেষ্টা করেও প্রসেস 1কে বন্ধ করে প্রসেস 2কে রান করাতে পারবো না, কারণ এই অধিকারটাই আমাকে দেওয়া হয়নি। কারণ ওএস কিন্তু কমপ্লিটলি কাজগুলো নিজে একার দায়িত্বে এবং ইয়েতে করে, এখানে ইউজারকে কোনোভাবে হাত দিতে দেয় না। যদি অপশন চাওয়ার হয় দ্যাটস এ সেপারেট ইস্যু, বাট অপশন চাইলেও সেই অপশন অনুযায়ী এক্সিকিউশনটাও কিন্তু প্রসেস করবে, এই ওএস করবে। সুতরাং এটা পুরোটাই কিন্তু একদম ইনারমোস্ট পার্টের এক্সিকিউশন সম্বন্ধে আমি কথাটা বলছি, ঠিক আছে? আচ্ছা স্যার, হচ্ছে আরেকটা কোশ্চেন ছিল যে আমরা স্যার এই যে বলছি আমরা কার্নেলের মধ্যে যে হচ্ছে সিস্টেম কল গুলো হচ্ছে, সিস্টেম কল কি আমরা এটা প্রসেস বলতে পারি? ডেফিনেটলি সিস্টেম কল একটা প্রসেস, ডেফিনেটলি সিস্টেম কল প্রসেস। নট অনলি দ্যাট, একটা সিস্টেম কলে অনেকগুলো প্রসেসকে রান করানো হয়, ঠিক আছে? এটা ডেফিনেটলি একটা প্রসেস। স্যার লেখাগুলো স্যার খুব হেজি হেজি আসছে, একটু পাঠিয়ে দেবেন? আগের ব্যাচেও তাই বললো সবাই যে খুব হেজি আসছে, কেন কি জানে? আমি বোধহয় নেটের প্রবলেম কিনা কি জানে, নেটেরই স্যার প্রবলেম হবে, তা হবে হয়তো। স্যার পাঠিয়ে দেবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই পাঠিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে আমি কি বললাম? আমি বললাম নিউ থেকে রেডি, রেডি থেকে রানিং স্টেটে গেল কখন? যখন শিডিউলিং কমপ্লিট হলো। এইবার ভাব
একটা প্রসেস চলতে চলতে অন্য আর একটা ইম্পর্টেন্ট প্রসেস এসছে, তখন আমি একটু আগে বললাম যে এই প্রসেসটাকে ফর টাইমিং বন্ধ রাখা হলো, এখানে গেল, আবার রিমেনিং পার্টটা এক্সিকিউট করলো, আবার প্রথম থেকে নয় কিন্তু। তাহলে এই যে চেঞ্জেসটা অকার করছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য কনটেক্সট সুইচিং। কনটেক্সট সুইচিং একদিক থেকে যেরকম ভালো, অন্যদিকে সেরকম খারাপও। আমি সেগুলো এখন আসছি না, পরে আসবো। তাহলে যখন এরকম প্রসেস কনটেক্সট সুইচ করবে, তখন কিন্তু যে প্রসেসটা চলছিল সেটাকে কিন্তু প্রসেসর হোল্ড করে না, ওরা কিন্তু ব্যাক করিয়ে দেয়। এবং এটা যে ব্যাক করায়, এই ব্যাক করালে কিন্তু ওকে কিন্তু আবার রেডি স্টেটে ব্যাক করাবে, ঠিক আছে? তার মানে যাও তুমি রেডি স্টেটে অপেক্ষা করো। অনেক সময় এরকম হয় যে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো, নিয়ে যেতে গিয়ে দেখা গেল যে আমার অপারেশন থিয়েটারে 2টি মাত্র বেড, হঠাৎ একটা এমার্জেন্সি পেশেন্ট এসে গেছে। তাহলে এমার্জেন্সি পেশেন্টের অবস্থা যদি খারাপ হয়, তাহলে এক্সিস্টিং পেশেন্টকে আবার ওয়েটিং এ পাঠিয়ে দিয়ে এমার্জেন্সি কাজটাকে সেরে নিয়ে তারপর আবার তাকে ডাকা হবে। ঠিক সেরকম প্রসেসটা চলতে চলতে যখন আবার এরকম হলো, তখন ওকে কিন্তু রেডি স্টেটে পাঠিয়ে দিল যে আমি যে কোনো মুহূর্তে আবার ডাকতে পারি। তাহলে ওকে পাঠিয়ে দিয়ে যেটা ইম্পর্টেন্ট তাকে এক্সিকিউট করে নিয়ে তারপর আবার এঁকে নেবে। কিন্তু এই যে নেবে, এটাকে কিন্তু প্রসেসর নিজে কখনো এটাকে আটকায় না, কারণ প্রসেসর এত বিজি যে এইসব কাজ করার মতন সময় তার নেই। এইটাকে আমরা বলি ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট কাকে বলছে? ইন্টারাপ্ট হচ্ছে যে কোনো শিডিউল এক্সিকিউশন যে কোনো কারণে যদি বন্ধ থাকে ফর টাইম বিং, দ্যাট ইজ ইন্টারাপ্ট। ক্লিয়ার? আবার বলছি, শিডিউল এক্সিকিউশন যেটা হওয়ার কথা ছিল সেটা যদি কোনো কারণে না হয়, তাহলেই সেটাকে আমরা বলবো ইন্টারাপ্ট। ক্লিয়ার? ইন্টারাপ্ট অনেক রকম হয়, আমি ছোট্ট করে একটুখানি বলে রাখি, কারণ একটু জেনে রাখা দরকার। ইন্টারাপ্ট একটা যেটা হয় সেটা হচ্ছে মার্কসেবল ইন্টারাপ্ট, আর একটাকে আমরা বলি নন মার্কসেবল ইন্টারাপ্ট। মার্কসেবল ইন্টারাপ্ট কাকে বলে? মার্কসেবল ইন্টারাপ্ট হচ্ছে, ধর একটা কেউ বলেছে যে আমার এই কাজটা করতে হবে, প্রসেসরকে রিকোয়েস্ট পাঠালো। যদি প্রসেসর মনে করে ওকে ইন্টারাপ্ট দেবে, ইন্টারাপ্ট দেওয়া মানে যে কাজটা করছিল সেটাকে বন্ধ রেখে এই কাজটাকে আগে করবে, তাহলে সেটা করতে পারে, আবার নাও করতে পারে। এখন এটা কিসের উপর ডিপেন্ড করবে? কিছু কিছু ক্ষেত্রে এরকম সিচুয়েশন তৈরি হয় যে তাকে দিতেই হবে। যেমন ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে যে ধরে নিই যে একটা রাস্তার ওপর দিয়ে আমাদের রাজ্যপাল কিংবা রাষ্ট্রপতি যাবে। নর্মালি কি হয়, সমস্ত প্রসেসকে কিন্তু আটকে দেওয়া হবে এবং সব লোকে যত যাতায়াত করছে সবাইকে আটকে দেওয়া হলো, এবার রাজ্যপাল বা রাষ্ট্রপতিকে পাঠানো হচ্ছে। ইন দি মিন টাইম যদি দেখা যায় যে ওখান দিয়ে ওই রাস্তা দিয়ে যদি প্রাইম মিনিস্টারও যায়, তাকেও কিন্তু আটকানো হবে যদি রাষ্ট্রপতি যায়, কারণ পদমর্যাদায় রাষ্ট্রপতি প্রাইম মিনিস্টার থেকেও অনেক ইয়েতে উঁচুতে, বা চিফ মিনিস্টার থেকে অনেক উঁচুতে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু তাকে আটকে রাষ্ট্রপতি বা রাজ্যপালকে পাস করানো হবে। কিন্তু এই অবস্থায় যদি একটা পেশেন্ট বা অ্যাম্বুলেন্স এসে যায়, তাহলে কিন্তু রাষ্ট্রপতিকে বা রাজ্যপালকেও আটকে তাকে পাঠাতে পারবে। এটা আমাদের সাংবিধানিক নিয়ম, মানা হয় না সেটা পরের প্রশ্ন। কিন্তু তার মানে একটা পেশেন্ট বা একটা অ্যাম্বুলেন্সের প্রায়োরিটি কিন্তু সব থেকে বেশি, ঠিক আছে? তাহলে সেইটা যদি আসে, তাহলে রাজ্যপালকেও কিন্তু আটকাতে পারে। ঠিক সেরকম ইন্টারাপ্ট যখন চাওয়া হয় প্রসেসরের কাছে, তখন সেই ইন্টারাপ্টে যে ইস্যু হবেই এরকম বাধ্যতামূলক নয়। যদি সেটা বাধ্যতামূলক হয়, তাহলে সেটাকে আমরা বলবো বা নন মার্কসেবল ইন্টারাপ্ট। আর যদি সেটা বাধ্যতামূলক না হয়, তাহলে বলবো মার্কসেবল ইন্টারাপ্ট। ঠিক আছে? তার মানে চাইলে যদি দিতে হয় এরকম একটা ব্যাপার থাকে, তাহলে এটা নন মার্কসেবল। আর যদি মার্কসেবল হয়, তার মানে চাইলেই দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে? এই দু রকম ইন্টারাপ্ট হয়। এছাড়াও আরো অনেক রকম ইন্টারাপ্ট হয়, হার্ডওয়্যার ইন্টারাপ্ট হয়, সফটওয়্যার ইন্টারাপ্ট, এগুলো অনেক পরের প্রশ্ন, আমরা যখন লাগবে তখন বলবো। আর একটা ব্যাপার যেটা ঘটে সেটা হচ্ছে, ধর আমি একটা প্রোগ্রাম এক্সিকিউট করছি, সেখানে আমার একটা স্টেটমেন্ট আছে, প্রিন্টএফ স্টেটমেন্ট। ঠিক আছে? ধর আমি বলছি যে আমি একটা এক্স বলে একটা ভেরিয়েবল নিয়েছি, এক্স এর মধ্যে একটা ভ্যালুকে আমি স্ক্যান করে ঢোকাবো, ঢোকানোর পর তার সঙ্গে আমরা 5 কিংবা 10কে যোগ করবো, করে রেজাল্টটা প্রিন্ট করব। এই হচ্ছে আমার কাজ। তাহলে আমি প্রথম কি করলাম, প্রসেসর যখন এক্সিকিউট করলাম, তখন প্রসেসর কি করবে, এক্স বলছি যে কনস্ট্যান্ট, সেই ভ্যালুটাকে কিন্তু আগে ফেচ করলো, করার পর তারপর আমার এক্স এর ভ্যালুকে ফেচ করতে হবে। এই যে ফেচ করবে সেটা স্ক্যানে মানে আইও প্রসেস কিন্তু অনেক বেশি সময় নেয়। আইও প্রসেস যখন চলবে, তখন প্রসেসর কোনোভাবে ইনভলভ নয়, তখন প্রসেসর কিন্তু কাজটাকে নিজের হাতে রাখবে না, ও সরিয়ে দিয়ে সেই সময় অন্য কাজ সেরে নেবে। তারপরে যখন আইওটা আসবে, তার মানে যখন ওই ইনপুট নেওয়াটা কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আবার ও নেবে, নিয়ে এক্সিকিউট করবে, অ্যাডিশন বা সাবট্রাকশন যেটা থাকবে সেটা করবে। এইটাকে আমরা বলছি আইও ওয়েট। আর এই রকম যদি কোনো সিচুয়েশন তৈরি হয়, তাহলে সেই স্টেটটাকে আমরা বলি ওয়েটিং স্টেট।
ক্লিয়ার? তাহলে ওয়েটিং স্টেট কখন হয়? যখন কোনো আইও অপারেশন পেন্ডিং থাকে তাহলে আইও ওয়েট। তাহলে যদি কোনো আইও অপারেশন পেন্ডিং থাকে তার জন্য কিন্তু প্রসেসটাকে ফর টাইম বিং বন্ধ রাখা হবে, সেটাকে আমরা বলছি আইও ওয়েট। আর যখন আইওটা শেষ হয়ে যাবে, মানে কাজটা শেষ হয়ে গেল, তখন কিন্তু অটোমেটিক্যালি আবার এক্সিকিউশন শুরু হবে, এটাকে আমরা বলি আইও কমপ্লিট। ক্লিয়ার? যেই আইও কমপ্লিট হলো আবার রেডি স্টেট। খেয়াল করে দেখ, ভেরি ইন্টারেস্টিং থিং, কোনো অবস্থায় কোনো স্টেট থেকে সরাসরি কিন্তু রানিং স্টেটে আসতে পারবে না আদার দ্যান দ্য রেডি স্টেট। কেন? তার কারণ হচ্ছে এই যে শিডিউলিং কথাটা আমরা ব্যবহার করছি, কার পরে কে যাবে এটা একমাত্র রেডি স্টেট ঠিক করতে পারে, যে কোন প্রসেসের পর কোন প্রসেস যাবে, এটা অন্য কোনো স্টেট ঠিক করতে পারে না। বলে এর শেষ হলে সঙ্গে সঙ্গে রানিং এ এটা করতে পারবে না, কারণ এই সিপিইউ এর কোনটা এক্সিকিউট করছে বা সিপিইউ এই মুহূর্তে আইডিয়াল কি তোর ওয়ার্কিং সিচুয়েশনে আছে তার সমস্ত হিস্ট্রি কিন্তু এই স্টেটে রাখা হয়। সেই জন্যে যখনই রানিং স্টেটে পাঠানো হবে তখন কিন্তু এই স্টেট পেয়েই তবে যেতে হবে, অন্য কোনো অবস্থায় এটা যাবে না। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি আমার স্টেট অফ লাইফ সাইকেল অফ দ্য প্রসেস। তাহলে প্রসেসের এই 5টা স্টেট হয়। এইবার আমি আসছি গ্যালভিনে, এখানে আরো একটা নতুন কথা বলা হয়েছে। গ্যালভিনে বলা হয়েছে রানিং স্টেট থেকে টার্মিনেট করার পর, একটা প্রসেস এক্সিট হয়ে যাওয়ার পর সেটা কিন্তু আবার নিউ স্টেটে ব্যাক করতে পারে, ডিপেন্ডিং অন দ্য তোর প্রসেস। ধর এরকম হতেই পারে, আমি মনে করছি আমার প্রসেসটা এই মুহূর্তে শেষ হয়ে যাবে, হলেও হয়তো তাই, কিন্তু পর মুহূর্তেই দেখা গেল যে আবার ওটা এক্ষুনি লাগছে, মানে শেষ করেই পরের স্টেপটা আবার এইটাই এক্সিকিউট, ও তখন স্ট্রেট এখান থেকে ব্যাক করে আবার নিউ স্টেটে আনতে পারে। তার মানে পিসিবিটা সরাসরি কিন্তু অ্যাকচুয়ালি আমরা বলি পিসিবিটা আমি বলছি এক্ষুনি, তাহলে এখান থেকে আবার ব্যাক করে এখানে এলো, তার মানে কি আবার নতুন করে যেন এটা এক্সিকিউশন শুরু হলো। এইটা কিন্তু আমরা একমাত্র গ্যালভিনে দেখতে পাই, যেটা অন্য কোনো বইতে বলা নেই। ঠিক আছে? তার মানে এই টার্মিনেট হওয়ার পরেও কিন্তু প্রসেসটা ব্যাক করতে পারে। হ্যাঁ বল। স্যার বলছি, আপনি এক্ষুনি যেটা বললেন, স্যার যেটা বললেন টার্গেট বল নতুন করে শুরু হতে পারে, এইটা স্যার এক্সাম্পলটা কি আমরা বলতে পারি আর কি, কোনো যখন আর কি লুপ এক্সিকিউট করে এটাকে কি আমরা বলতে পারি অ্যাজ এ এক্সাম্পল? মানে লুপটা শেষ হওয়ার পরে বলছিস? না না, লুপটা মানে কি স্যার, লুপটা তোমার বারবার ধরে ঘুরছে, শুধুমাত্র হয়তো আমার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, লুপের মধ্যে আমরা মানে তুই যেটা বলছিস যে আমি একটা আই এর ভ্যালু চেঞ্জ করছি, আমি দেখছি আই এর ভ্যালুটা যতক্ষণ না পর্যন্ত আমার এটা ক্রস করে যাচ্ছে ততক্ষণ চলবে, এরকম বলছিস? মানে একটা শেষ হওয়ার পরে আবার যখন আই এর ভ্যালু নতুন হলো তখন আবার নতুন করে স্টার্ট হলো প্রসেসটা। হ্যাঁ বলতে পারি, আমি বলতে পারি, হ্যাঁ বলতে পারি। বেশ, তাহলে এইবার আমরা একটা কথা বলবো, এই যে আমরা বললাম কনটেক্সট সুইচ হচ্ছে, কনটেক্সট সুইচ হতে গেলেও কিন্তু কতগুলো ফ্যাক্টর মাথা রাখতে হবে। বেসিক্যালি যে বললাম যে একটা প্রসেস হওয়ার পর এত পার্সেন্ট হয়ে গেল, তারপরে রিমেনিং পার্সেন্টটা হবে কে এটার ট্র্যাক রাখবে, কে এটাকে ধরে রাখবে যে কি হচ্ছে, কত দূর হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। এই জিনিসটাকে আমরা বলছি বেসিক্যালি করতে গেলে আমাকে প্রত্যেকটা প্রসেসের এগেনস্টে একটা করে মেমোরি রেডি রাখতে হবে, যে মেমোরিটা এই প্রসেসের ডিটেল ইনফরমেশন স্টোর করবে। যেখানে এই ইনফরমেশনটা স্টোর করে রাখা হয় সেটাকে আমরা বলি প্রসেস কন্ট্রোল ব্লক। প্রসেস কন্ট্রোল ব্লক, পিসিবি। এই পিসিবি বেসিক্যালি কিন্তু একটা রেজিস্টার, যেখানে প্রত্যেকটা প্রসেসের এগেনস্টে একটা করে রেজিস্টার তৈরি হয়। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট কথা একটু বলে নিই, আমরা বলি বটে যে প্রত্যেকটা প্রসেসের এগেনস্টে একটা করে এরকম মেমোরি আমরা রেখে দিই এক্সিকিউশনে লাগে বলে, কিন্তু মাথায় থাকে যেন ধর আমার 100টা প্রসেস এক্সিকিউট করতে হবে, 100টা প্রসেস সবসময় যে 100টাই রান করবে এরকম কথা নেই। প্রথমে হয়তো 50টা, তারপরে আবার হয়তো 25টা, তারপরে আবার হয়তো বেড়ে গিয়ে 75টা, এরকম ভাবে কন্টিনিউয়াসলি ভ্যারি করতে করতে যায়। যে প্রসেসগুলো কেবলমাত্র রান নিউ স্টেটে আছে সেগুলোর জন্যই কিন্তু পিসিবি থাকবে, যেটা এক্সিট করে গেল তার জন্য কিন্তু পিসিবি থাকবে না। ক্লিয়ার? সুতরাং যে প্রসেসগুলো লোড করা হয়েছে সেটা এই মুহূর্তে এক্সিকিউশন হতেও পারে, নাও হতে পারে, ডাজন্ট ম্যাটার, বাট প্রত্যেকটার এগেনস্টে কিন্তু একটা মেমোরি অ্যালটেড থাকবে। সেই মেমোরিটা বেসিক্যালি খুব ছোট্ট একটা মেমোরি,
সেইটাকে আমরা বলছি প্রসেস কন্ট্রোল ব্লক। প্রসেস কন্ট্রোল ব্লকের মধ্যে আমাদের বিশেষ বা বেসিক বল হ্যাঁ স্যার বলছি, আপনি স্যার বলছেন প্রসেস কন্ট্রোল ব্লক, আমরা স্যার যেটা পড়ে এসেছি ভন নিউম্যান আর্কিটেকচারে, যে আপনার যে আর কি যেখানে পরপর ইনস্ট্রাকশন গুলো যেখানে পরপর আসে প্রোগ্রাম কাউন্টার, তাহলে স্যার প্রোগ্রাম কাউন্টার আর প্রসেস কন্ট্রোল ব্লক কি সেম? না না, সেম নয়। প্রোগ্রাম কাউন্টার প্রসেস কন্ট্রোল ব্লকের একটা সাব পার্ট, ঠিক আছে? কারণ প্রসেস পিসিবি বা প্রসেস কন্ট্রোল ব্লক বেসিক্যালি এটা কিন্তু একটা মেমোরি। আর যদিও কি বলে এটা প্রোগ্রাম কাউন্টারও একটা মেমোরি, কিন্তু দুটোর পার্থক্য যে প্রসেস কন্ট্রোল ব্লকের মধ্যে আরো অনেক ইনফরমেশন থাকে যেটা কিন্তু ইয়ের মধ্যে থাকে না, কি বলে আমাদের পিসিবির ইয়ের মধ্যে, কি বলে প্রোগ্রাম কাউন্টারের মধ্যে থাকে না। আমরা সেটাই একটু ডিফাইন করব কি কি থাকে আমাদের ইয়ের মধ্যে। বেসিক্যালি আমাদের প্রসেস কন্ট্রোল ব্লকের মধ্যে যেগুলো থাকে, প্রথম একটা থাকে সেটা হচ্ছে একটা পয়েন্টার থাকে। ক্লিয়ার? প্রশ্ন ওটা পয়েন্টার কেন? অ্যাকচুয়ালি পয়েন্টার কারণ হচ্ছে যেহেতু এরা একটা মেমোরি, সেই মেমোরি লোকেশনটাকে আইডেন্টিফাই করার জন্য একটা পয়েন্টার লাগে। ইট ইস নট ভেরি ইম্পর্টেন্ট থিং। নেক্সট থাকে প্রসেস স্ট্যাটাস বা স্টেট। প্রসেস স্টেট মানে হচ্ছে একটা প্রসেস কোন স্টেটে আছে। আমি আসছি স্টেট বলতে আমরা কি মিন করছি, আমি আসছি। নেক্সট থাকে প্রসেস আইডি। প্রসেস আইডি মানেটা আমরা আইডি থেকে বুঝতে পারছি যে ইউনিকলি একটা প্রসেসকে আইডেন্টিফাই করে যে নাম্বার, সেটা হচ্ছে প্রসেস আইডি। প্রত্যেকটা প্রসেসকে যাতে চিনতে পারা যায়, ওই জন্য প্রত্যেকটা প্রসেসের আলাদা আলাদা নাম, নেমিং থাকে। এই নেমটাকেই আমরা বলছি প্রসেস আইডি। ক্লিয়ার? আবার বলছি, প্রত্যেকটা প্রসেসের একটা করে আলাদা করে নেমিং পার্ট থাকে, এইটাকে আমরা বলছি প্রসেস আইডি। ক্লিয়ার? তাহলে প্রসেস আইডি হচ্ছে আমার এরকম একটা পার্ট যেটা দিয়ে আমি একটা প্রসেসকে আইডেন্টিফাই করতে পারবো। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য প্রসেস আইডি। প্রসেস আইডি পর থাকে প্রোগ্রাম কাউন্টার, পিসি। নাও লুক, প্রোগ্রাম কাউন্টার একমাত্র বলছিলাম যে প্রোগ্রাম কাউন্টার কেন প্রোগ্রাম কাউন্টার আর ইয়ে কি একই জিনিস? না, একেবারেই না। প্রোগ্রাম কাউন্টারের সঙ্গে এটা ডিফারেন্সটা কোথায়? প্রোগ্রাম কাউন্টার অ্যাকচুয়ালি একটা ট্র্যাক রাখে যে এরপরে কোন প্রোগ্রামটা এক্সিকিউট করবে, তার একটা ট্র্যাক কিন্তু প্রোগ্রাম কাউন্টার রাখে। মানে যখন প্রসেসগুলো এক্সিকিউট করছে তখন কিন্তু এরপরে কোন প্রোগ্রামটা এক্সিকিউট করবে তার একটা ট্র্যাক কিন্তু ধরে রাখে। হ্যাঁ, সেটাকে আমরা বলছি, এটা হচ্ছে বেসিক্যালি দ্য প্রোগ্রাম কাউন্টার। ক্লিয়ার? তাহলে এখানে আমি আবার একটা কথা বলি, এক মিনিট একটুখানি একটু বলবো। হ্যাঁ বল। বলছি স্যার প্রথমেরটা কি লিখেছেন? প্রসেস স্টেটের আগেরটা প্রসেস আইডি। প্রসেস আইডি একটা পয়েন্টার থাকে, এটা হচ্ছে প্রসেস একটা ইয়ে থাকে, স্টেট থাকে, প্রসেস স্টেট মানে বেসিক্যালি কি হয়, এখানে কিন্তু একটা বিয়েকে ডিফাইন করা থাকে, মানে কোন স্টেটে এই মুহূর্তে আছে প্রসেসটা, সেটাকে আমরা বলি। অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে একটা প্রসেস কিন্তু আইডল স্টেটে থাকতে পারে, একটা প্রসেস কিন্তু এক্সিকিউশন স্টেটে থাকতে পারে। এই জিনিসটাকে আমরা বলছি এরা হচ্ছে বেসিক্যালি প্রসেস স্টেট। ক্লিয়ার? আবার বলছি, প্রসেস এই মুহূর্তে কোন অবস্থায় আছে, এটা কি আইডল স্টেটে আছে আর এটা কি এক্সিকিউটেবল স্টেটে আছে, সেইটাকে ডিফাইন করা হয় কিন্তু এটা দিয়ে। ক্লিয়ার? তাহলে এইটাকে আমরা বলছি প্রসেস স্টেট আর প্রসেস আইডি। নেক্সট যেটা থাকে সেটা হচ্ছে, হ্যালো, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বল। তাহলে এখানে যদি ইয়ে থাকে, কি বলে তোর, আমরা বললাম যে প্রোগ্রাম কাউন্টার বললাম, প্রোগ্রাম কাউন্টার হচ্ছে নেক্সট কোনটা এক্সিকিউট করবে সেটা থাকে, সেটাকে আমরা প্রোগ্রাম কাউন্টার বলছি। নেক্সট হচ্ছে সিপিইউ রেজিস্টার। এই সিপিইউ রেজিস্টারটা একটু ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি। সিপিইউ রেজিস্টার কিন্তু আমি একটু আগে বলছিলাম যে একটা প্রোগ্রাম যখন এক্সিকিউট করে তখন কিভাবে এক্সিকিউট করবে, কতটা এক্সিকিউশন হয়ে গেছে, এই যে ট্র্যাকটা রাখা, এই ট্র্যাকটা কিন্তু সিপিইউ রেজিস্টার রাখে। ঠিক আছে? সিপিইউ রেজিস্টার বেসিক্যালি একটা ট্র্যাক রাখে যে একটা প্রোগ্রামের কতটা অংশ হয়ে গেছে বা একটা ইয়ের কতটা অংশ বাকি আছে, এই ট্র্যাক রাখাটাই হচ্ছে সিপিইউ রেজিস্টারের কাজ। বেশ,
আচ্ছা, এখানে আমি একটা জিনিস একটুখানি বলে নিই। ধর আমি একটু আগে বলছিলাম যে একটা প্রসেস 1 এক্সিকিউট করছিল। প্রসেস 1 এক্সিকিউট করতে করতে যদি হঠাৎ এরকম হয় যে আর একটা প্রসেস এক্সিকিউশনে চলে এসছে, তখন এরা করে কি যে একটা মানে যতটা কাজ হয়ে গেছে সেই জিনিসটাকে কিন্তু একবার সেভ করে। এটাকে আমরা বলি সেভ রেজিস্টার। করার পর ইন্টারমিডিয়েট আরো কিছু কাজ আছে, করার পর যেটা করে সেটা হচ্ছে রিলোড রেজিস্টার। ঠিক আছে, রিলোড রেজিস্টার কনসেপ্টটা কি? রিলোড রেজিস্টার মানে হচ্ছে যে কোনো একটা প্রসেস কতটা এক্সিকিউট করে নিয়েছে তারপরে যেটা করবে সেটাকে আবার রিলোড করতে হয় এক্সিকিউশনের আগে। যেমন আমরা যে কোনো একটা প্রসেসকে যখন আমরা ধর আমি একটা রান করাচ্ছিলাম, করতে করতে আমি বন্ধ করে আবার যখন স্টার্ট করব, এটা আমরা সফটওয়্যার ইনস্টলেশনের ক্ষেত্রে দেখি এটাকে রিলোড আমরা কথাটাকে ব্যবহার করি। রিলোড রেজিস্টার, এটাকে রিলোড করা হয়। রিলোড করার পর তারপর কি হবে, এখান থেকে ধর প্রসেস 2টা এক্সিকিউট করলো। ঠিক আছে, এই টাইমটা প্রসেস 2 এক্সিকিউট করলো, করার পর আবার কিন্তু ব্যাক করে আসবে, এসে এখানে কি হবে, আবার কিন্তু সেভ রেজিস্টার হবে এবং তারপরে আবার রিলোড হবে। হওয়ার পর এখান থেকে আবার এই প্রসেসটা এক্সিকিউশন স্টার্ট হবে। ঠিক আছে, মানে এখানে আবার প্রসেস 1 ছিল, আবার এখান থেকে প্রসেস 1 এক্সিকিউশন স্টার্ট হলো। তাহলে এখানে প্রসেস 1 এইখান থেকে এই অবধি পুরোটা কিন্তু আইডল স্টেটে রয়ে গেল। ক্লিয়ার? আর এখানে প্রসেস 2 এক্সিকিউট করলো, এখানে এক্সিকিউট করলো, তাহলে প্রসেস 2 যদি আমি বলি তাহলে আমার এখান থেকে এটা কিন্তু প্রসেস 2 আইডল, আবার এইখান থেকে এই অবধি কিন্তু আবার প্রসেস 2 আইডল। ক্লিয়ার? এটা আইডল, এটাও আইডল। ক্লিয়ার? প্রসেস 2 এইটুকু জায়গায় এক্সিকিউট করেছে। ক্লিয়ার? তাহলে এই যে রিলোড করছে বা সেভ করছে, কি সেভ করছে, কি রিলোড করছে? সেভ করছে একটা প্রসেস কত দূর পর্যন্ত হয়ে গেছে সেটাকে সেভ করছে, আর রিলোড করছে কি নেক্সট যেটা এক্সিকিউট করবে সেইটা আগে যতটা হয়েছিল তার পরের পার্টটাকে আবার রিলোড করলো ফর এক্সিকিউশন। ঠিক একইভাবে প্রসেস 2 এক্সিকিউট করার পর এখানে কিন্তু সেভ করলো। ক্লিয়ার? করে এখানে প্রসেস 1 আবার রিলোড করলো ফর ফার্দার এক্সিকিউশন, করে আবার বেরিয়ে চলে গেল। তার মানে এখানে যেটা সেভ করেছিল দ্যাট উইল রিলোড হিয়ার, আর এখানে প্রিভিয়াসলি যেটা সেভ করেছিল সেটা এখানে রিলোড করেছে। ঠিক আছে, তো এইরকম ভাবে অ্যাকচুয়ালি এক্সিকিউশন গুলো চলে। তার সমস্ত ইনফরমেশন সিপিইউ রেজিস্টারের মধ্যে থাকে। সো সিপিইউ রেজিস্টার আ পার্ট অফ দ্য কি বলে তো পিসিবি, প্রসেস কন্ট্রোল ব্লক। এছাড়া কি থাকে, অ্যাকাউন্টিং ইনফরমেশন। স্যার হ্যাঁ স্যার বলছে ওটা প্রসেস 2 হবে না, মানে লাস্ট প্রসেস। এটা প্রসেস 1 হবে। প্রসেস 1 এখান থেকে এটা বন্ধ ছিল, আবার এখান থেকে প্রসেস 1 স্টার্ট হলো, এইটা প্রসেস 2। ঠিক আছে, এইটা হচ্ছে প্রসেস 2 হলো, দিয়ে আবার প্রসেস 1 হবে, তারপর আবার হয়তো প্রসেস 2 হবে, এরকম 1 2 1 2 এরকম করতে করতে চলবে। ঠিক আছে, এটা একটা হলো, তারপর আবার প্রসেস 2 আবার এখানে এসে এরকম ভাবে চলবে। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি। নেক্সট হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন। অ্যাকাউন্ট, হ্যাঁ তো স্যার আপনি যেটা বললেন সেটা হচ্ছে সিপিইউ রেজিস্টারটা পিসিবির একটা পার্ট, মানে হ্যাঁ। ওই পিসিবিটা, মানে এটা কেন বললেন আর একবার একটু বলুন। কোনটা কেন বললাম? সিপিইউ রেজিস্টার যে একটা প্রসেস কন্ট্রোল ব্লকের যে একটা পার্ট, সেটা কেন বললেন? প্রসেস কন্ট্রোল ব্লকের মধ্যে এই জিনিসগুলো যেহেতু আছে সেই জন্য আমরা বললাম যে এ হচ্ছে এর একটা পার্ট। সিপিইউ রেজিস্টারের মধ্যেই যেহেতু সমস্ত ইনফরমেশন গুলো থাকে, সুতরাং এটা এই পিসিবির মধ্যে এর ডিটেলটা রাখা থাকে, এই থাকে বলেই আমরা যেটা বলেছি যে এটা হচ্ছে এর একটা পার্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাকাউন্টিং ইনফরমেশন ব্যাপারটা কি? অ্যাকাউন্টিং ইনফরমেশন বেসিক্যালি ডিফাইন করে যে এক্সাক্ট, দেখবি একটা যখন প্রোগ্রাম এক্সিকিউট হয়, এক্সিকিউশন হওয়ার পর তোর এমনি সিম্পল সি প্রোগ্রাম রান করলে বলে দেয় যে এতক্ষণ সময় নিল বা এতক্ষণ ইয়ে নিল। এইটা এক্সাক্ট কতটা টাইম এক্সিকিউশনের জন্য লেগেছে তার একটা ইনফরমেশন স্টোর করে রাখে, দ্যাট ইজ অ্যাকাউন্টিং ইনফরমেশন। সো অ্যাকাউন্টিং ইনফরমেশন বেসিক্যালি স্টোর দ্য
এক্সাক্ট টাইম অফ এক্সিকিউশন আর সিপিইউ টাইম অফ এক্সিকিউশন, এটাকে আমরা বলি অ্যাকাউন্টিং ইনফরমেশন, সেটাও কিন্তু পিসিবির মধ্যে থাকে। নেক্সট হচ্ছে আইও স্ট্যাটাস। আমরা কিন্তু আগে একটা স্টেট বা স্ট্যাটাস বলেছি, ঠিক আছে। আর একটা এটাকে বলি প্রসেস স্টেট। এই প্রসেস স্টেট আর প্রসেস স্ট্যাটাস কিন্তু একই কথা। এর সঙ্গে আর একটা থাকে, দ্যাট ইজ আইও স্ট্যাটাস, আইও স্টেট ইনফরমেশন, ঠিক আছে। আইও স্টেট ইনফরমেশন মানে স্যার বলছি অ্যাকাউন্টিং ইনফরমেশন, ওটার কি কাজ? ওটা অ্যাকাউন্টিং ইনফরমেশনের কাজ হচ্ছে যে আমার এটা হচ্ছে এস্টিমেশনের জন্য কাজে লাগে, যে আমার একটা প্রসেস রান করছে, আমার প্রসেসটা এক্সিকিউট করতে এক্সাক্ট টাইম কত লাগলো, মানে সিপিইউ এক্স্যাক্টলি কতটা সময় নিল। কারণ যে সময়টা সিপিইউ নেয় তাছাড়াও আরো অসংখ্য সময় কিন্তু নষ্ট হয়, কনটেক্সট সুইচিং এর জন্য সময় নষ্ট হয়, আইও ওয়েট করতে গিয়ে সময় নষ্ট হয়, ইন্টারাপ্ট এলে সময় নষ্ট হয়, ঠিক আছে। এমনকি কোনো একটা টাইম পালস মিস করলেও সময় নষ্ট হয়। সুতরাং এগুলো সপরে, যেমন আমরা দেখেছি যে এক্সিকিউট করতে গিয়ে দেখা যাচ্ছে হয়তো একটা কি বলে তোর এটা কি বলে মানে একটা স্টল হয়ে গেল, পাইপলাইন স্টল হলো, তাতেও কিন্তু সময় নষ্ট হবে। এটাকে একটা ট্র্যাক রাখতে হয় যে এক্সাক্ট কতটা সময় লাগলো এক্সিকিউশনের জন্য, সেই ইনফরমেশনটা অ্যাকাউন্টিং ইনফরমেশনের মধ্যে থাকে, ঠিক আছে। নেক্সট যেটা থাকে সেটা হচ্ছে আইও স্টেট ইনফরমেশন। আইও স্টেট ইনফরমেশন মানে হচ্ছে যখন আইও অপারেশন হবে, আমরা এখানে দেখেছি যখন ওয়েটিং স্টেটে পাঠাচ্ছে এটাকে, ওয়েটিং স্টেটে আসার সময় এই যে আইও ওয়েট করছে, ঠিক আছে, সেটা কি হয়ে গেছে না এখনো বাকি আছে নাকি জাস্ট কমপ্লিট হয়ে গেছে, সেই ইনফরমেশনটা কিন্তু এখানে রাখা থাকবে। কারণ এই ইনফরমেশন না থাকলে ফার্দার যখন এটা এক্সিকিউশনে যাবে তখন কিন্তু এক্সিকিউট করাটা ডিফিকাল্ট, যদি এই ইনফরমেশনগুলো প্রপারলি না থাকে। সেই জন্য সেই ইনফরমেশন রাখা হয়, এটাকে আমরা বলি আইও স্টেট ইনফরমেশন, ঠিক আছে। আইও অপারেশনের কি অবস্থা এই মুহূর্তে সেটাকে আমরা বলি আইও স্টেট ইনফরমেশন। আর একটা ইনফরমেশন থাকে, এছাড়া আরো অনেক কিছু থাকে, বাট আমরা ইম্পর্টেন্ট গুলো শুধুমাত্র বললাম, সেটা হচ্ছে প্রসেস শিডিউলিং ডিটেল। প্রসেস শিডিউলিং ডিটেল। প্রসেস শিডিউলিং ডিটেল মানেই হচ্ছে যে কার পরে কোন প্রসেস যাবে, এটা তো একটা শিডিউল তৈরি করা হয়। আমি এখানেই বলে দিয়েছিলাম যে এখানে একটা শিডিউলিং হয়। তাহলে এই শিডিউলিংটা কিভাবে এক্সিকিউশনে যাবে, কোনটা আগে কোনটা পরে, এই জিনিসটাকে ইনফরমেশন যদি না থাকে তাহলে কিন্তু ইয়ে করাটা খুব ডিফিকাল্ট। এই জিনিসটাকে আমরা বলছি প্রসেস শিডিউলিং ইনফরমেশন, ঠিক আছে। বা এই শিডিউলিং ইনফরমেশনটা থাকলে তবেই কিন্তু ও এক্সিকিউশন ওর পক্ষে সুবিধা হবে, আদারওয়াইজ কিন্তু এক্সিকিউশন টু টাফ, খুব সমস্যা তৈরি করে। এইটাই হচ্ছে প্রসেস এক্সিকিউশন শিডিউলিং বলি। তাহলে বেসিক এই সমস্ত ইনফরমেশন গুলো থাকে, কারণ বেসিক এই ইনফরমেশনগুলো যদি না থাকে তাহলে কিন্তু প্রসেস চালানোটা ইজ ভীষণ টাফ। কারণ এরকম যদি এগুলো না থাকে তাহলে কিন্তু কনটেক্সট সুইচিং যখন হবে বা অন্য যেসব কাজগুলো থাকবে সেগুলো কিন্তু এর পক্ষে টেনে নিয়ে যাওয়াটা ভীষণ টাফ হয়ে যায়। এই কারণে এই সমস্ত ইনফরমেশনগুলো আমাদের থাকে। নেক্সট আমরা যেটা আসছি সেটা হচ্ছে যে যখন কোনো প্রসেস এক্সিকিউট করবে, আমরা একটু আগে যেটা বলছিলাম, যেটা দিয়ে আমরা শুরু করতে চাইছিলাম সেটা হচ্ছে প্রসেস শিডিউলিং। কারণ আমাদের এই পর্যন্ত যা করেছি সেগুলো কিন্তু বেসিক্যালি আমরা একটা ওভারঅল একটা জাস্ট সুপারফিশিয়ালি আমরা কিছু টার্ম আমরা বলেছি, বাট আমরা স্ট্রেট ফরওয়ার্ড যেটা এবার ঢুকছি, দ্যাট ইজ প্রসেস শিডিউলিং। হোয়াট ইজ দ্য প্রসেস শিডিউলিং? প্রসেস শিডিউলিং বেসিক্যালি একটা টেকনিক অফ অ্যারেঞ্জিং দ্য প্রসেস। স্যার বলছি আইও স্টেটের নিচে কি লিখেছিল ওটা বুঝতে পারছি না। আইও স্টেট ইনফরমেশনের নিচে আছে প্রসেস শিডিউলিং ডিটেল। এটা আইও স্টেট ইনফরমেশন, তারপরে আছে প্রসেস শিডিউলিং ডিটেল। আচ্ছা, সিপিইউ শিডিউলিং এর ক্ষেত্রে আবার বলছি, হোয়াট ইজ সিপিইউ শিডিউলিং? সিপিইউ শিডিউলিং বেসিক্যালি হচ্ছে যখন এক্সিকিউশন হবে বা সিপিইউ যখন এক্সিকিউট করবে তখন একটা পার্টিকুলার সিকোয়েন্স মেনটেন করা হয়। কোন সিকোয়েন্সে এক্সিকিউশন হবে সেই সিকোয়েন্সটাকে আমরা বলছি যে সিপিইউ শিডিউলিং। সিপিইউ শিডিউল করার জন্য বা প্রসেসগুলোকে শিডিউল করার জন্য কিন্তু একটা স্পেসিফিক্যালি একটা পার্ট থাকে। ইট ইজ আ কম্বিনেশন অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, যাকে আমরা বলি শিডিউলার, ঠিক আছে, প্রসেস শিডিউলার। এই প্রসেস শিডিউলার কিন্তু বেসিক্যালি এই কাজটা পারফর্ম করে। তাহলে প্রসেস শিডিউলিং কি? প্রসেস শিডিউলিং হচ্ছে যে যখন সিপিইউটা আইডল থাকবে
তখন ওএস ঠিক করবে যে এরপরে কোন প্রসেসটা সিপিইউতে আসবে ফর এক্সিকিউশন, সেই কনসেপ্টটাকে বা রাদার সেই সিকোয়েন্সটাকে বলা হয় প্রসেস শিডিউলিং। ঠিক আছে, প্রসেস শিডিউলিং একটু আগে আমি বলছিলাম যে প্রসেস শিডিউলিং কি ফ্যাক্টরকে বেস করে হয়, এটাকে আমরা সিপিইউ শিডিউলিং অর প্রসেস শিডিউলিং বলি। বেশ, প্রসেস শিডিউলিং করতে গেলে বেসিক্যালি দুটো জিনিস জানাটা খুব এসেনশিয়াল। প্রথম হচ্ছে আমার কি ধরনের প্রসেস আছে। আমি একটা উদাহরণও দেবো। আমরা বেসিক্যালি দু ধরনের প্রসেসের কথা বলি। একটা প্রসেসকে আমরা বলি সিপিইউ বার্স, আর একটাকে আমরা বলি আইও বার্স। ক্লিয়ার? এই দু ধরনের প্রসেস হয়, একটাকে বলছি সিপিইউ বার্স আর একটাকে বলছি আইও বার্স। সিপিইউ বার্স মানেটা কি? যদি কোনো প্রসেস মেজরলি সিপিইউতে এক্সিকিউট করে তাহলে তাকে আমরা বলবো সিপিইউ বার্স। যদি কোনো প্রসেস মেজরলি আইওতে এক্সিকিউট করে তাহলে আমরা তাকে বলবো আইও বার্স। তাহলে এই হচ্ছে বেসিক ডিফারেন্স। একটাকে আমরা বলছি সিপিইউ বার্স আর একটাকে বলছি আইও বার্স। কিসের উপর ডিপেন্ড করছে আবার বলছি, যদি এটা সিপিইউ এর মেজর পার্টটা যদি সিপিইউতে এক্সিকিউট করে তাহলে এটাকে আমরা বলবো সিপিইউ বার্স, আর যদি মেজরলি এটা আইওতে এক্সিকিউট করে তাহলে আমি এটাকে বলবো আইও বার্স। তাহলে এই হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন সিপিইউ বার্স এন্ড আইও বার্স। তাহলে ধরে নিই আমরা 5টা প্রসেস আছে, P1, P2, P3, P4 and P5। এর মধ্যে আমি বলে নিচ্ছি, ধর আমার P3 হচ্ছে আইও বার্স, বাকি এটা হচ্ছে সিপিইউ বাস, এটাও সিপিইউ বাস, এটাও সিপিইউ বাস, এটাও সিপিইউ বাস। ঠিক আছে, সিপিইউ বাসগুলোর জন্য যে সময় অ্যালটেড বা যে সময় লাগতে পারে সেটা হচ্ছে 5, এটা হয়তো 5, এটা হয়তো দেখা যাচ্ছে 15, এটা হচ্ছে 4, এটা হচ্ছে সাপোজ 3। ঠিক আছে, তার মানে সিপিইউ গুলো আমরা জানি যে সিপিইউ প্রসেসগুলো আইও প্রসেস থেকে অনেক কম সময় লাগে। এইবার একটা শিডিউল তৈরি করা হচ্ছে, কিরকম না এরকম ভাবে একটা শিডিউল যাচ্ছে। প্রথম P1 গেল 5 মিনিট নিল, তারপর P2 গেল 5 মিনিট নিল, তারপরে মিনিট না সরি মাইক্রো সেকেন্ড বা মিলি সেকেন্ড হোয়াট এভার, আমি 5 নিলাম। তারপরে P3 গেল, P3 15। ঠিক আছে, তাহলে 15, তারপর 4, তারপর 3, তাহলে টোটাল টাইমটা একটা হিউজ টাইম লাগবে। এটা হচ্ছে 10 প্লাস 15 হচ্ছে 25, 25 প্লাস 4 29, 33 ধরে নিচ্ছি, সরি 32। আমি ধরে নিচ্ছি আমার টোটাল টাইমটা সাপোজ 32 মিলি সেকেন্ড হোয়াট এভার এটা লাগলো। এখন এইরকম ভাবে যখন কোনো প্রসেস যাবে তখন কিন্তু খুব স্বাভাবিকভাবে অনেক বেশি সময় নষ্ট হবে। এবার কেন নষ্ট হবে? তার কারণ হচ্ছে আমরা জানি যখন সিপিইউ প্রসেস হয় তখন সেই মুহূর্তে কিন্তু সরি যখন আইও প্রসেস হয় সেই মুহূর্তে কিন্তু সিপিইউ কোনো কাজ করে না, সিপিইউ কমপ্লিটলি আইডল থাকে। কারণ আইও প্রসেসের জন্য সিপিইউ কোনোভাবে ইনভলভ নয়, কোনোভাবেই সিপিইউ কোনো কাজ করে না সেই মুহূর্তে। তাহলে যখন এইটা কাজ হচ্ছে তখন সিপিইউ আইডল। তাহলে এই একটা হিউজ টাইম জুড়ে কিন্তু সিপিইউ আইডল রয়ে গেছে। অথচ আরেকজন বললো না বাবা আমি এরকম ভাবে শিডিউল করবো না, আমি কিরকম করব? ও দুটো কিউ ফর্ম করলো। কিরকম ভাবে? ও বললো প্রথমে আমি P3 কে এক্সিকিউট করতে পাঠিয়ে দেবো আইওতে। তাহলে যেহেতু আইওতে এটা যাচ্ছে এক্সিকিউশনের জন্য তখন সিপিইউ কোনোভাবে ইনভলভ নেই। ইন দি মিন টাইম ও এদিকে যেটা পাঠাবে সিপিইউতে যেটা পাঠাবে সেটা হচ্ছে P1, তারপরে পাঠাবে P2, তারপর পাঠাবে P4, তারপর পাঠাবে P5। তাহলে টোটাল কত সময় লাগবে? 5, 10, 14, 17। এই 17। তাহলে এখানে যদি 17 আমি যদি সেকেন্ডই ভাবি বা মিলি সেকেন্ডই ভাবি তাহলে এটা যদি আমার ধরে নিই কি যেন বললাম, এটা 32 মিলি সেকেন্ড অথবা সেকেন্ড, যাই হোক একটা সময় লাগলো। আর আমি কি ভুলভাল করলাম? 5 + 10, ও সরি 32 না, 10, 14, 17, সরি 17 সেকেন্ড লাগলো। আর এখানে লাগছে আমার 15। তাহলে যেহেতু ওভারল্যাপিং হয়ে গেল আমার এই 17-র মধ্যে, যে 17 মিলি সেকেন্ড বা 17 সেকেন্ড লেগেছে আর আইওর জন্য আমার 15 লেগেছে,
তাহলে খেয়াল করে দেখ আমার কিন্তু এটা ওভারল্যাপিং এক্সিকিউশন হলো, তাহলে আমি 17তেই কিন্তু পুরো আউটপুটটা পেয়ে গেলাম। whereas আমি যদি এখানে করতাম আমার প্রায় 32 লাগছিল, তাহলে অনেক বেশি সময় লাগছিল। এবং এখানে কেন এটা করতে পারলাম তার কারণ যেহেতু আইও অপারেশনের জন্য কোনোভাবে সিপিইউ ইনভলভ নয়, সুতরাং এটাকে আমি ওভারল্যাপ করে এক্সিকিউট করিয়ে দিতে পারবো। এটা হচ্ছে সব থেকে বড় অ্যাডভান্টেজ অফ দিস ওয়ান। তাহলে এইরকম ভাবে যদি শিডিউল করা হয় তাহলে কিন্তু আমার সিপিইউ আইডল ভাবে বসে থাকলে অনেক কম সময়, এবং সিপিইউ যত কম আইডল থাকবে তত কিন্তু এফিসিয়েন্সি বা আমাদের থ্রুপুট কিন্তু ইনক্রিজ করতে আরম্ভ করবে। এবং এটা আমরা জানি যখনই সিপিইউ থ্রুপুট ইনক্রিজ করবে সঙ্গে সঙ্গে কিন্তু এফিসিয়েন্সিও আস্তে আস্তে ইনক্রিজ করতে আরম্ভ করবে। তাহলে এই হচ্ছে বেসিক্যালি শিডিউলিং এর বেসিক কাজ। হ্যাঁ বল। স্যার বলছি আমরা যেটা পড়ে এসেছি ইনপুট অর্গানাইজেশনে, যে হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলছি আমরা এটা পড়ে এসেছি ইনপুট আউটপুট অর্গানাইজেশন, যে যখন কোনো আমার কোনো আইও প্রসেস যখন যায় তখন স্যার সেটা মানে আর কি সাইকেল মানে সিপিইউ একটা করে সাইকেলকে কি স্টিক করে। সিপিইউর একটা করে সাইকেলকে মানে স্যার সিপিইউর একটা করে সাইকেলকে নিয়ে নেয় মাঝখান থেকে। আচ্ছা হ্যাঁ ডাইরেক্ট আমরা এটা বলছিলাম স্যার ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেসে যে সিপিইউর একটা করে সাইকেলকে আইও প্রসেসটা স্টিল করে। তা সেইটার ব্যাপারটা কি এখানে সেরকম কিছু কি হবে? হ্যাঁ হবে, বলে দিই। অ্যাকচুয়ালি এখানে যে কনসেপ্টের কথা তুই বলছিস সেটা আর্কিটেকচারাল অ্যাসপেক্ট থেকে বলি আমরা, যদিও আর্কিটেকচার ওয়েসকে আলাদা করা যায় না। সেটা হচ্ছে যে আমাদের যে সিস্টেম আমরা ইউজ করি এখনো পর্যন্ত তাতে কিরকম হয়, আমরা বলি যে মাঝে আমাদের থাকে একটা সিপিইউ, একটা থাকে আইও ডিভাইসেস গুলো, আর এদিকে থাকে মেমোরি গুলো। এবারে কোনো একটা আইও ডিভাইস যদি কোনো কারণে মেমোরি অ্যাক্সেস করতে চায়, সেই অবস্থায় যদি সিপিইউ ব্যস্ত থাকে তাহলে ও কিন্তু আর মেমোরি অ্যাক্সেস করতে পারবে না। এটা একটা কমন কনসেপ্ট। এটা হচ্ছে ডিএমএ আবিষ্কার হওয়ার আগে অবধি সমস্যাটা ছিল। এটা একটা খুব মারাত্মক প্রবলেম। এবং যদি আমি যে কোনো আইও ডিভাইস যদি মেমোরি অ্যাক্সেস করতে নাই পারে তাহলে কিন্তু আইও অপারেশন আটকে যাবে। তখন কি করা হলো, বলো না এরকম ভাবে চলবে না। সিপিইউ যখন ব্যস্ত থাকতেই পারে, কারণ সিপিইউ নিজে ইটসেলফ ভীষণ ব্যস্ত, একটা করলো কি ইন বিহাফ অফ সিপিইউ, রাদার যখন সিপিইউ খুব বিজি থাকবে তখন করা হলো কি আর একটা ছোট্ট প্রসেসরকে কাজে লাগানো হলো। এই প্রসেসরটা সরাসরি মেমোরির সঙ্গে আইওকে অ্যাটাচ করাতে পারে। ঠিক আছে, তার মানে এই যে প্রসেসরটা আছে এই প্রসেসরটা আইওকে অ্যাটাচ করতে পারে, সিপিইউ যে পাথটা সেটাকে সাইফার করে এই দিক দিয়ে আর একটা পাথ সেট করতে পারে। তাহলে কি হবে, তাহলে যখন সিপিইউ ব্যস্ত আছে সেই অবস্থায় যে কোনো আইও ডিভাইস মেমোরি অ্যাক্সেস করতে পারবে। যদিও এত ব্যাপারটা ইজি নয়। এবার বলি কেন ও ব্যস্ত থাকলে অ্যাক্সেস করতে অসুবিধা কোথায়? অ্যাক্সেস করতে অসুবিধা হচ্ছে মেমোরির যেখান থেকে ডেটা অ্যাক্সেস করবে আইও ডিভাইস সেই জায়গাতে সিপিইউকে একটা ইনস্ট্রাকশন পাঠাতে হবে, তবেই কিন্তু ও ডেটা রিড করতে দেবে, আদারওয়াইজ রিড করতে দেবে না। তাহলে সিপিইউ যদি নিজে ব্যস্তই হয়ে যায় তাহলে এখানে ইনস্ট্রাকশন পাঠাবে কি করে? এটা একটা সমস্যা। এই কারণে এখানে একটা ছোট্ট মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হলো যাতে এ বিহাফ অফ সিপিইউ ইনস্ট্রাকশন পাঠাতে পারে। হ্যাঁ তুমি রিড করতে দাও ওকে, বা তুমি ডেটাটাকে তুলে দাও ওকে, এইগুলো করতে পারবে। কিন্তু এটাও কিন্তু ও নিজে সরাসরি করতে পারে না, ও কিন্তু সিপিইউকে একটা রিকোয়েস্ট সেন্ড করে। ঠিক আছে, এই রিকোয়েস্টটাকে বলা হয় যে ডিএমএ অ্যাক্সেস। ঠিক আছে, আর এটাকে বলি আমরা ডিএমএ অ্যাকনলেজমেন্ট। মানে যখন ও বলবে যে তুমি ব্যস্ত আছো, কন্ট্রোল আমার হাতে দাও, তাহলে এটা আমরা রিকোয়েস্ট বলি। তাহলে রিকোয়েস্ট পাঠালে যে তুমি আমাকে কন্ট্রোল আমার হাতে দাও। যদি সিপিইউ মনে করে হ্যাঁ ওকে এই মুহূর্তে দেয়া যায়, তখন ওকে একটা অ্যাকনলেজমেন্ট করবে। যেই অ্যাকনলেজ করবে সঙ্গে সঙ্গে সিপিইউ কিন্তু এইটাকে অ্যাকচুয়ালি এখানে 3 স্টেট বাফার ইউজ করা হয়। 3 স্টেট বাফার কনসেপ্টটা আমরা নর্মালি যে কোনো ডিজিটাল ইলেকট্রনিক্সে বলি 2 স্টেজ হয়। একটাকে আমরা বলেছিলাম যে অফ স্টেট, আর একটাকে বলেছিলাম অন স্টেট। অফ স্টেট মানে হচ্ছে 0, অন স্টেট মানে হচ্ছে 1। কিন্তু 3 স্টেট বাফারে আর একটা স্টেট হয় যাকে আমরা বলি হাই ইম্পিডেন্স স্টেট।
এই হাই ইম্পিডেন্স স্টেট কিন্তু এক্স্যাক্টলি অফ স্টেট নয়, কিন্তু এখানে রেজিস্ট্যান্স এত হাই করে দেওয়া হয় যে তখন ওর ভেতর দিয়ে কোনো ডেটা যায় না। তার মানে এখানে 3 স্টেট থাকে। যাই হোক, তখন কি হয়, সিপিইউ যখন এটা অ্যাকনলেজমেন্ট দেয় তখন এইগুলো সব হাই ইম্পিডেন্স স্টেটে পাঠিয়ে দেয়। যেই হাই ইম্পিডেন্স স্টেটে পাঠিয়ে দিল, তার মানে এ কিন্তু একটা, মানে দেখবি অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে ব্রেন কিন্তু কাজ করে, ঠিক সেরকম কাজ এ করছে, কিন্তু সিপিইউ কিন্তু তার একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে। এটা হচ্ছে হাই ইম্পিডেন্স। তার মানে কানেক্টিভিটিটা এক্সিস্ট করছে বাট ভীষণ হাই রেজিস্ট্যান্স, যার জন্য তখন এখান দিয়ে কোনো ইলেকট্রিসিটি পাস করে না, তার মানে ডেটা পাস করে না, তখন ডেটাকে এদিক দিয়েই পাস করাতে হবে। দ্যাট ইজ হাই ইম্পিডেন্স স্টেট, ইট ইজ নট দ্য অফ স্টেট, রিমেম্বার দিস ওয়ান। এইটা 3 স্টেট বাফার তখন ইউজ করা হয়, এবং তখন মাইক্রোপ্রসেসর আইও থ্রু, মানে এই প্রসেসরটা সরাসরি মেমোরিকে অ্যাক্সেস করতে দেবে আইও ডিভাইসগুলোকে, ঠিক আছে। এবং এ নিজে কিন্তু আবার একটা কিউ ফর্ম করতে পারবে। এ ধর 2-3টে আইও ডিভাইস থাকতে পারে, কাকে দেবে সেটা কিন্তু এ ঠিক করবে, তখন সিপিইউ আর কোনোভাবে ইনভলভ হবে না। এইটাকে আমরা বলি ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস, আর এই মেমোরিটাকে আমরা বলি এমএমইউ। এটাকে বলা হচ্ছে কি, আরে ভুলে ভুলে গেলাম। যাই হোক, এটা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিএমএ কন্ট্রোলার বলি এটাকে, আর সিস্টেমটাকে ডিএমএ বলি। ডিএমএ বেসিক্যালি কিন্তু একটা কিন্তু মাইক্রোপ্রসেসর ইউজ করে, ঠিক আছে। তার প্রসেসিং ক্যাপাবিলিটি ডেফিনেটলি সিপিইউ থেকে অনেক কম, অনেক ছোট এটা, বাট এই টেকনোলজিটাকে বলি ডিএমএ টেকনোলজি। আর ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস এটাকে বলি, যে এই যে অ্যাক্সেসিং টেকনিকটাকে আমরা বলি ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস, ঠিক আছে। এবার তোর প্রশ্নে আসি, যে যখন আমরা এরকম ভাবে অ্যাক্সেস করব, ধর এখান থেকে ডেটা রিড করতে হবে বা এখান থেকে ডেটা রাইট করতে হবে, তখন কিন্তু সিপিইউ কে অ্যাটলিস্ট একটা ইনস্ট্রাকশন দিতেই হবে। একে পারমিশন দিতে গেলেও একটা ইনস্ট্রাকশন দিতে লাগবে। সেই ইনস্ট্রাকশনের জন্য অ্যাটলিস্ট ইট ইজ মানে স্মলেস্ট ইউনিট, মানে একটা টাইম পালস কিন্তু লাগবেই টু ইনফর্ম দ্য এমএমইউ বা কোনো একটা মেমোরি থেকে ডেটা রিড করার জন্য। সুতরাং সেক্ষেত্রে একটা টাইম পালস কিন্তু ওকে নিতেই হবে, সিপিইউ কে নিতেই হবে। বাট এটা আমরা ইগনোর করি, বাট যদি আমরা স্পেসিফিক্যালি বলি যে হ্যাঁ, তাহলে ডেফিনেটলি একটা ইউনিট কিন্তু খেয়ে নেয়, কারণ ও নিজে অ্যাক্টিভ থাকার জন্য বা ইনস্ট্রাকশন দেওয়ার জন্য বা একে কন্ট্রোল দেওয়ার জন্য একটা টাইম পালস কিন্তু নেবেই। সেই জন্য আমরা বলি একটা করে টাইম পালস ওখানে নষ্ট হয়, কিন্তু এটা আমরা অন্য ক্ষেত্রে এটাকে ইগনোর করি অ্যাকচুয়ালি। মানে বাকি এক্সিকিউশন টাইম পালসের তুলনায় এটা যেহেতু প্রায় নেগলিজেবল, ওই জন্য আমরা এটাকে কোনটা ধরি না, বাট এক্স্যাক্টলি শো এখানে কিন্তু একটা করে টাইম পালস নষ্ট হয়, ঠিক আছে। হ্যাঁ স্যার সেটা তো বুঝলাম, কিন্তু স্যার আপনি যেটা বলছেন প্রসেস শিডিউলিং, সেইটার সময় কি এটা হয়? সব ক্ষেত্রে হবে। প্রসেস শিডিউলিং এর ক্ষেত্রে কোনটা হওয়ার কথা বলছিস তুই? মানে এই যে আইও যখন অপারেশন করা, হ্যাঁ সিপিইউ এর মানে তোর বক্তব্য হচ্ছে আইও তে যদি 15টা হয় তাহলে আর একটা পালস লেগে যাচ্ছে এক্সট্রা। হ্যাঁ ডেফিনেটলি হয়, কিন্তু আমরা এই একটা পালস আইও তে যত অপারেশন এক্সিকিউট করে সেটার তুলনায় এতটাই কম যে আমরা তখন এটাকে কনসিডারেশনের মধ্যে আনি না। কারণ আইওটা যে হতে গেলে সেই ইনস্ট্রাকশনটা তো শিডিউলার করবে, তাহলে শিডিউলারকে আবার ইনস্ট্রাকশন দেবে কে? শিডিউলারকে ওএসি এই প্রসেসরই ইনস্ট্রাকশন দেয়। কিন্তু আমরা সেই অ্যাসপেক্টে যাচ্ছি না। কেন যাচ্ছি না? কারণ আমরা কিন্তু প্রসেসরকে নিয়ে ব্যস্ত নই, আমরা কিন্তু প্রসেসরকে যে কন্ট্রোল করছে তাকে নিয়ে ব্যস্ত, তার মানে ওএস কে নিয়ে। যে কারণে আমরা এই টাইম পালসটাকে এখানে ধরি না, ঠিক আছে। আমরা ধরে নিই যে অ্যাজ ইফ শিডিউলার একটা যেন সেপারেট অংশ, সে অ্যাজ ইফ প্রসেসরের থেকে আলাদা। এটা হতে পারে না কখনো, কারণ কম্পিউটারের মধ্যে এমন কোনো অংশ নেই যে প্রসেসর ছাড়া স্বাধীনভাবে কাজ করতে পারবে, কখনো না। তাকে অন্তত তুমি কাজ করো এই ইনস্ট্রাকশনটাও দিতে হবে প্রসেসরকে, তবে সে কাজ করবে। সুতরাং একটা লাগবেই। এটা যেহেতু আমরা ধরে নিচ্ছি অ্যাজ ইফ যে আমরা প্রসেসর কি কাজ করছে সেটা আমরা ইন্টারেস্টেড নেই, আমরা হচ্ছে ওএস কি করছে সেটা ইন্টারেস্টেড, সেই জন্য আমরা এইটাকে আমরা তখন আর ধরি না, ঠিক আছে। এই হচ্ছে বেসিক কনসেপ্ট। বেশ, তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই হচ্ছে বেসিক্যালি, এটা হচ্ছে শিডিউলিং। আজকে আমি লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে শিডিউলিংটাকে আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করি, ঠিক আছে। একটা প্রথম যেটা বলি সেটা হচ্ছে যে আমরা 3 ধরনের শিডিউলিং এর কথা বলি। একটাকে আমরা বলছি তোর লং টার্ম শিডিউলিং, একটাকে বলছি মিডিয়াম টার্ম শিডিউলিং, আর একটাকে বলছি শর্ট টার্ম শিডিউলিং, ঠিক আছে।
তাহলে এই কনসেপ্টটা যখন আমরা ডায়াগ্রামেটিক্যালি ডিফাইন করব তখন আমরা অনেকটা এরকম ভাবে বলতে পারি, ধরে নিই যে আমরা একটা একটা ব্যাচ কিউ আছে, ব্যাচ কিউ কথাটার মানে হচ্ছে যে অনেকগুলো প্রসেসকে একটা জায়গায় আমি রেখেছি বা একটা কিউ ফর্ম করে আমি রেখেছি। সাপোজ এটা হচ্ছে আমার একটা ব্যাচ কিউ। এই ব্যাচ কিউ এর মধ্যে যেটা ইনপুট হচ্ছে সেটা হচ্ছে, ও আচ্ছা 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 এদিকে না, এটা হচ্ছে, দাঁড়া দাঁড়া দেখা যাচ্ছে। এইখানে বেসিক্যালি আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা কতগুলো ব্যাচ অফ প্রসেসকে আমি এখানে ইনক্লুড করছি। এটা হচ্ছে জব, ব্যাচ, জবস। ব্যাচ মানে হচ্ছে অনেকগুলো একসঙ্গে ঢুকছে, ওই জন্য ব্যাচ কথাটা ব্যবহার করছে। এবার এটা কি করবে, এটা হচ্ছে একটা রেডি কিউ ফর্ম করবে। ইট ইজ আ রেডি কিউ। মানে এটা কি, রেডি কিউ কথাটার অর্থ হচ্ছে যে যখন প্রসেসটা এক্সিকিউট করে তখন একটা কিউকে তৈরি, এখানে কিন্তু কোনো, এখানে এই যে কিউটা তৈরি হয়েছে ব্যাচ কিউ, এটা কিন্তু কোনো শিডিউলিং মেনটেন না করেই কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যখন রেডি কিউ তৈরি হচ্ছে, রেডি কিউ কিন্তু একটা শিডিউলিং মেনটেন করে হয়, ঠিক আছে। তাহলে এখানে এখানে কি হয়, এখানে আর একটা জিনিস থাকে যে যাকে আমরা বলি ইন্টারঅ্যাক্টিভ প্রসেস। দ্যাট ইজ ইন্টারঅ্যাক্টিভ প্রসেস। ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রাম বা ইন্টারঅ্যাক্টিভ প্রসেস কাকে বলে, ধর একটা ইনস্ট্রাকশন দিল, ওএসকে তার এগেনস্টে একটা কোনো ইনফরমেশন দিতে হবে, আবার ইউজার আবার তাকে একটা ইনফরমেশন, তাকে আমরা বলি ইন্টারঅ্যাক্টিভ। ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রাম অর প্রসেস, ক্লিয়ার। আর এখানে একটা ওয়েটিং কিউ জেনারেট করে। ওয়েটিং কিউ হয় এখানে একটা, ঠিক আছে। ওয়েটিং কিউ থেকে আলটিমেটলি এটা কিন্তু এখানে যাবে, ওয়েটিং কিউ থেকে আবার রেডি কিউতে যায়। আমি প্রত্যেকটা বলছি, ওয়েটিং কিউ মানে বেসিক্যালি এটা ওয়েটিং স্টেটে, রেডি কিউ মানে এটা কিন্তু রেডি স্টেটে। এইটা কিন্তু আমরা ব্যাচ প্রসেস আছে, এটা কিন্তু আমরা বলি নিউ এর ক্ষেত্রে ব্যাচ প্রসেস আছে। এবার কি হচ্ছে, এইখান থেকে এটা যাচ্ছে সিপিইউতে। কিন্তু মাথায় রাখার দরকার আছে যে সিপিইউতে যাওয়ার সময় সবকটাই যে এক্সিকিউট করে বেরিয়ে যাবে এরমটা নয়। কিছু প্রসেস কিন্তু আবার ওয়েটিং এ আসতে পারে, যেটা ওয়েটিং এ আসবে সেটা কিন্তু আবার ওয়েটিং কিউতে চলে যাবে। অবভিয়াসলি কেন ওয়েটিং এ যাবে, তার কারণ হচ্ছে যদি এখানে কিছু আইও অপারেশন কোনো পর্যন্ত এক্সিকিউট না হয়ে থাকে তাহলে কিন্তু আইও গুলোর জন্য কিন্তু এখানে পাঠাবে। তাহলে এইবারে কি হচ্ছে, এখান থেকে আবার এরকম হতে পারে যে হয়তো কোনো কারণে একটা ইন্টারাপ্ট হয়েছে, তাহলে এটাকে আমরা বলি সফট আউট কিউ। ওয়েটিং এট সফট আউট কিউ, ঠিক আছে। তাহলে দুটোই সম্ভব, যে এখান থেকে সফট আউট কিউতে চলে যাচ্ছে কিংবা এটা ওয়েটিং এ আসছে। যখনই সফট আউট কিউতে যাচ্ছে সেটা কিন্তু আবার ব্যাক করে আসবে রেডি কিউতে। কারণ আমরা সবসময় জানি যে সিপিইউতে যেতে গেলে অবশ্যই কিন্তু এইটা হয়ে রেডি কিউ হয়েই যেতে হবে। এইবার কি হয়, আমরা যে বললাম যে আমাদের এই যে কনসেপ্ট গুলো, যে এখান থেকে এখানে রেডি কিউতে যাচ্ছে, রেডি কিউ থেকে সিপিইউতে যাচ্ছে, এইখানে তিনটে জায়গায় তিন ধরনের শিডিউলিং দরকার লাগে। হলো ফার্স্ট শিডিউলিং যেটা ব্যাচ কিউ থেকে রেডি কিউতে যায়, দ্যাট ইজ লং টার্ম শিডিউলিং। আমি এখানে লিখছি লং টার্ম শিডিউলিং। সেটা কোথায়, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য লং টার্ম শিডিউলিং। এই জায়গাটা হয় লং টার্ম। কেন লং টার্ম,
আমরা যদি অন্য অ্যাসপেক্টে ভাবি, লং টার্ম শিডিউলিং হয় যখন আমরা এটাকে যখন ইয়েতে নিয়ে যাচ্ছি, মানে হার্ড ডিস্ক থেকে সাপোজ র্যামে নিয়ে লোড করছি, সেই অবস্থায় অনেকটা বেশি সময় পাওয়া যায় শিডিউলিং এর জন্য, সেইটাকে আমরা বলছি লং টার্ম শিডিউলিং। সেটা রেডি কিউ জেনারেট করার সময় আমার লাগে। আর নেক্সটটা লাগে সেটা হচ্ছে শর্ট টার্ম শিডিউলিং, যেটা কোথায় এইখানটায় হয়, শর্ট টার্ম শিডিউলিং। এটা হচ্ছে এই জায়গাটায় শর্ট টার্ম শিডিউলিং নামটাই এসছে বেসিক্যালি সব থেকে কম সময় পাওয়া যায় শিডিউলিং এর জন্য, সেটা এটাকে আমরা বলছি শর্ট টার্ম শিডিউলিং। আর একটা হয় যেটাকে আমরা বলি মিডিয়াম টার্ম শিডিউলিং। শিডিউলিং এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে মিডিয়াম টার্ম শিডিউলিং। সো বেসিক্যালি আমাদের এই 3 ধরনের শিডিউলিং কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে? দেয়ার আর 3 টাইপ অফ শিডিউলিং, যে 3টে আমরা পাই, একটা লং টার্ম শিডিউলিং, একটা মিডিয়াম টার্ম শিডিউলিং আর শর্ট টার্ম। তবে মাথায় থাকে যেন উই আর ইন্টারেস্টেড ইন দ্য শর্ট টার্ম শিডিউলিং, নট দ্য লং টার্ম, নট দ্য মিডিয়াম। কারণ এই দুটো লাগে, একদম লাগে। কারণ একটা প্রসেসকে যখন আমরা একটা কোনো অর্গানাইজ করার চেষ্টা করি, তখন প্রসেসটা শুরু হওয়ার আগে একটা অর্গানাইজেশন দরকার লাগে, এবং প্রসেসটা চলাকালীন একটা অর্গানাইজেশন দরকার লাগে, প্রসেসটা যখন ওয়েটিং এ যায় তখন একটা অর্গানাইজেশন দরকার লাগে। এই যে অর্গানাইজ করছি বা একটা শিডিউল তৈরি করছি, যেমন আমি একটা প্রসেস করার আগে, ধর আমি ফাইনাল করার আগে দেখি তার আগে একটা রাফ একটা ক্যালকুলেশন করলাম। রাফ ক্যালকুলেশন করাটা হচ্ছে আমার লং টার্ম শিডিউলিং। যখন এক্সাক্ট ক্যালকুলেশন করছি দ্যাট ইজ শর্ট টার্ম শিডিউল। তাহলে প্রশ্নটা তাহলে মিডিয়াম টার্মটা কোন দুঃখে লাগলো? তার কারণ হচ্ছে যখন আমি ক্যালকুলেশন করছি, করতে করতে হঠাৎ দেখলাম আমার আরো কিছু ক্যালকুলেশন আমার বাকি রয়ে গেছে, তখন তাকে কিন্তু ওয়েটিং সেটে পাঠিয়ে দেওয়া হলো, যাও তুমি ওটা কমপ্লিট করে এসো। এখানে যখন কিউটা ফর্ম করেছে, তখন সেই কিউ থেকে কোনটা আগে করবে কোনটা পরে করবে সেটা কিন্তু আরেকজন ঠিক করে, সেটা হচ্ছে মিডিয়াম টার্ম শিডিউলিং। আর যখন এক্সিকিউশনে যাবে, এখানে যে কিউটা ফর্ম করেছে এখান থেকে নিয়ে এসে যখন এখানে কিউ ফর্ম করছি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য লং টার্ম শিডিউলিং। তাহলে এখানে কোনো রকম শিডিউলিং মেনটেন না করে তৈরি করা আছে একটা বেসিক শিডিউলিং করে আমরা রেডি কিউতে তুললাম। রেডি কিউ থেকে প্রসেসরে যখন যাচ্ছে তখন ফাইনাল শিডিউলিংটা করছি, যেটাকে আমরা শর্ট টার্ম শিডিউলিং বলছি। শর্ট টার্ম শিডিউলিং করতে গিয়ে দেখা গেল আমার কিছু কাজ এখনো করতে বাকি আছে, তখন এটাকে একটা স্টেটে পাঠানো হবে। অনেকগুলো প্রসেস যেহেতু এখানে চলে আসে, সেই জন্য এখানেও কিন্তু একটা কিউ ফর্মেশনের দরকার লাগে বা একটা পার্টিকুলার শিডিউল মেনটেন করতে লাগবে, নাহলে আবার কিন্তু এখানে একটা কলিশন হতে আরম্ভ করবে। এইখানে সে কাজটা করে যেটাকে আমরা বলছি মিডিয়াম টার্ম শিডিউলিং। এ ঠিক করবে যে এখান থেকে কোনটা আবার রেডি সেটে আগে যাবে, কোনটা পরে যাবে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য মিডিয়াম টার্ম শিডিউলিং। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমাদের 3টে টার্ম অফ শিডিউলিং। এর পরের দিন যেটা আমরা করবো সেটা স্টেপ ফরওয়ার্ড আমরা প্রসেস শিডিউলিং এ ঢুকে যাব। আমরা আবার বলছি, আমরা কিন্তু বেসিক্যালি যেটার উপর প্রেস দিচ্ছি দ্যাট ইজ দ্য শর্ট টার্ম শিডিউলিং, নট অন দ্য মিডিয়াম টার্ম, নট অন দ্য লং টার্ম। কারণ এই দুটোই খুব একটা এফেক্টিভ হয় না, কারণ এই দুটো শিডিউলিং এ খুব বেশি কাজ করার জায়গাও নেই, কিন্তু শর্ট টার্ম শিডিউলিং এর উপর প্রচুর কাজ করার জায়গা হয়েছে বা হয়। সেই জায়গাটা হচ্ছে ওয়েস্ট মডিফিকেশন হয় কিন্তু এই শিডিউলিং গুলোর উপর বেস করে, ওই জন্য আমরা কিন্তু এইটার উপর বেস করে এগোবো। এটার আবার 2 রকম টাইপ আছে, সেগুলো আসবো পরের দিন, এখান থেকে আবার শুরু করবো। ঠিক আছে স্যার? হ্যাঁ বলো। স্যার বলছি একটু পাঠিয়ে দেবেন, বলে